নমস্কার। আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুড়ির গল্প একটি হত্যার অন্তরালের প্রথম পর্ব। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখতে চাই যে রিসেন্টলি আমার চ্যানেলে জয়েন বাটনটা অ্যাক্টিভেট হয়েছে। যদি আপনাদের ইচ্ছে থাকে এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করার, তাহলে অবশ্যই জয়েন করুন। জয়েন করলে তার নানান রকম পার্কস আছে, তার নানান রকম রিওয়ার্ডস আছে। সেগুলো আমরা 50-60 জন একত্র হলে আমি অ্যানাউন্স করব, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে আমরা বাকি কথা বলবো। তাহলে আজকে শুরু করি গোয়েন্দা ভাদুড়ির গল্প একটি হত্যার অন্তরালের প্রথম পর্ব। রবিবারের সকাল 9টা না বাজতেই আমি আর সদানন্দবাবু আজ অরুণ সান্যালের কাকুরগাছির ফ্ল্যাটে এসে হাজিরা দিয়েছি। তবে আড্ডা তেমন জমছে না। তার কারণ ব্যাঙ্গালোর থেকে যে কাজটা নিয়ে ভাদুড়ি মশাই এবার কলকাতায় এসেছিলেন সেটা শেষ হয়েছে বটে, কিন্তু কাজ শেষ হবার পরে ক্লায়েন্টের হাতে তো তার একটা রিপোর্ট তুলে দিতে হয়। ড্রয়িং রুমের এক কোণে যে ছোট্ট একটা রাইটিং টেবিল আর চেয়ার রয়েছে, সেইখানে বসে ভাদুড়ি মশাই চুপচাপ সেই রিপোর্টটা লিখে যাচ্ছেন। তার মুখ আপাতত দেয়ালের দিকে, ফলে কথা বলতে আমরা কেউই খুব একটা উৎসাহ পাচ্ছি না। অরুণ সান্যাল একটি মেডিকেল জার্নালের পাতা উল্টাচ্ছেন। আমি সানডের পাতায় মাতঙ্গ সিং অর্থাৎ বিহারি যে সাংসদটিকে সদ্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢোকানো হলো তার প্রোফাইলটির উপরে চোখ বোলাচ্ছি। কৌশিক পড়ছে খবরের কাগজের খেলার পাতা, আর সদানন্দবাবু অনেকক্ষণ ধরেই উসখুস করছেন বটে। তাছাড়া 1-2 মিনিট অন্তর অন্তর গলা খাঁকড়ে এটা বুঝিয়েও দিচ্ছেন যে এরকম নৈঃশব্দ তার খুবই অপছন্দের ব্যাপার। কিন্তু মুখ খুলছেন না তিনিও। মুখ কৌশিকই প্রথম খুলল। খবরের কাগজখানাকে ভাঁজ করে সরিয়ে রেখে বলল, কোনো মানে হয়? মেডিকেল জার্নাল থেকে মুখ না তুলে অরুণ সান্যাল বললেন, কিসের আবার? আমাদের ময়দানি কাণ্ড কারখানার। অ্যাবসলিউটলি মিনিংলেস। 5 লাখ টাকা অফার করা হয়েছিল, তাও নাকি লোকটা থাকবে না, ভাবা যায়। অরুণ সান্যাল এবারেও মুখ তুললেন না। জার্নালের পাতায় চোখ রেখেই বললেন, কেউ হয়তো 6 লাখের অফার দিয়েছে। সদানন্দবাবু আর চুপ করে থাকতে পারলেন না, বললেন, এই ব্যাপারটা কি বলুন তো? এত সব লাখ লাখ টাকা কিসের জন্যে? কেন, ফুটবলের জন্যে? কৌশিক বলল। বড় ক্লাবের জার্সি গায়ে যারা মাঠে নামবে 2-5 লাখের কমে কি তাদের সঙ্গে কথা কওয়া যায় নাকি? হ্যাঁ, বলো কি হে? ফুটবল খেলার জন্য এরা টাকা পায়? ভাদুড়ি মশাইয়ের রিপোর্ট লেখা শেষ হয়ে গিয়েছিল। সেটাকে ভাঁজ করে একটা ম্যানিলা এনভেলপের মধ্যে ঠোকাতে ঠোকাতে চেয়ারখানাকে আমাদের দিকে ঘুরিয়ে নিয়ে তিনি বললেন, আগে পেত না, এখন পায়। ইউরোপ আর ল্যাটিন আমেরিকায় কোটি কোটি টাকা পায়। এরা সেখানে লাখ লাখ পাচ্ছে। তা পাক না, তাতে আপনার আপত্তি কিসের? আপত্তি হবে না? অবাক হয়ে ভাদুড়ি মশাইয়ের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন সদানন্দবাবু। তারপর বাঁ হাতের তালুতে ডান হাতের একটা ঘুষি মেরে বললেন, 100 বার হবে। ইনফ্যাক্ট 2-5 লাখের বদলে এদের যদি 2-5 হাজারও দেওয়া যেত, তাতেও আমি আপত্তি করতুম। দাঁড়ান, আগে তো এসব জানতুম না, কিন্তু এখন যখন জেনেছি তখন এই নিয়ে আমি কাগজে চিঠি লিখব। তাতে কি বলবো জানেন?
বলবো যে দে শুড নট বি পেড আ সিঙ্গল ফার্ডিং। কৌশিক বলল, এটা আপনার কেমন যুক্তি হলো জ্যাঠামশাই? টিকিট কেটে লোকে এদের খেলা দেখছে, আপনি এদের টাকা দেবেন না? মেডিকেল জার্নালের পাতা উল্টানো শেষ হয়েছিল। হাত থেকে সেটা নামিয়ে রেখে অরুণ সান্যাল বললেন, তাহলে এরা খেলবেই বা কেন বলুন? ভাদুরী মশাই বললেন, সকলের না হোক, খেলাটা যে এদের অনেকেরই রুজি রোজগারের উপায়, বলতে গেলে একমাত্র সোর্স অফ ইনকাম, সেটা তো আর ভুলে যাওয়া চলে না। 3 দিক থেকে প্রশ্ন ছুটে এলো, কিন্তু তাতেও সদানন্দবাবু দমলেন না। বললেন, রুজি রোজগারের অন্য কোনো ব্যবস্থা করে নিলেই তো হয়। অনেকেই তো চাকরি বাকরি করছে বলে শুনতে পাই। আর যাদের চাকরি নেই তারা ব্যাংক থেকে লোন নিয়ে ছিট কাপড়ের দোকান দিক। কৌশিক বলল, ওরে বাবা, ব্যবসার ওরা বোঝে কি? দোকানে 2 দিনে লালবাতি জ্বলবে, তার চাইতে বরং খেলাটা যখন জানে খেলতে দিন না। খেলা? সদানন্দবাবু নাক সিঁটকে বললেন, আরে ছ্যা 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 ছ্যা, টিভিতে মাঝে মধ্যে দেখি তো। তো এই যা হচ্ছে একে তো খেলা বলতে ঘেন্না হয়। খেলা যা দেখবার আমরা দেখে নিয়েছি, তার পাশে এ তো ছেলে খেলা, ছেলে খেলা। অরুণ সান্যাল বললেন, কার পাশে? মানে আপনি যা বলছেন তার থেকে তো কন্ট্রাস্টটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, একটু বুঝিয়ে বলবেন বুঝতা? কথাটার স্পষ্ট কোনো উত্তর না দিয়ে সদানন্দবাবু বললেন, ওহ, সে যা একটা দিন গেছে, ভাবতেও এখন গায়ে কাঁটা দেয় মরাই। ব্যাপারটা একবার কল্পনা করুন তো। ওরে বাপ রে বাপ, হুমদো হুমদো সাহেবগুলো সব বুট বাগিয়ে চারদিক থেকে ঘিরে ধরেছে, আর তারই মধ্যিখান থেকে সাঁ করে বেরিয়ে গিয়ে বলটাকে শিবে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলে। কি বলবো মশাই, বলের গায়ে যেন অ্যাড্রেসটা একেবারে লিখে দিয়েছিল। শিবে যেমন ঝপ করে বল বাড়ালো, বিজেও তেমনি খপ করে ধরলো সেটাকে, ধরেই লাইন বরাবর ছুটতে লাগলো। তাকে আটকাবে কি? কাণ্ড দেখে সাহেবরা তো হতভম্ব। কৌশিক বলল, হ্যাঁ সবই তো বুঝলাম জ্যাঠামশাই, কিন্তু আপনার এই শিবেটাই বা কে আর তার ভাই বিজেটাই বা কে, সেটা তো ঠিক বুঝতে পারলুম না। কি করে বুঝবে? সদানন্দবাবু খুবই তাচ্ছিল্যের ভঙ্গিতে তার হাতের পাতা উল্টে বললেন, তোমরা হচ্ছ একালের ছেলে। যদি বলতুম আনচেরি কি বাইচুং ভুটিয়া তাহলে ঠিকই বুঝতে পারতে। আরে শিবে আর বিজে হচ্ছে 2 ভাই, দুটোই মিলে সেদিন ষাঁড়ে ডাল না খাওয়া সাহেবগুলোর মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছিল। অরুণ সান্যাল বললেন, ও, আপনি কি শিবদাস ভাদুড়ি আর তার ভাইয়ের কথা বলছেন নাকি? যাক, আপনি অন্তত ধরতে পেরেছেন। কি 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 পাসিং, কি হেড, ঝটকা, ড্রিবলিং! ওহ, 2 ভাই মিলে লাল মুখোদের সেদিন কি নাচানটাই নাচালে। কৌশিক বলল, আপনি কি 1911-এর কথা বলছেন নাকি? আই মিন, মোহনবাগান যেবারে ইস্ট ইয়র্ককে হারিয়ে শিল্ড পেয়েছিল। অফকোর্স। আপনি সে খেলা দেখেছেন জ্যাঠামশাই? সদানন্দবাবু বিমল হাসলেন। দেখেছি বই কি বাবা, শুধু আমি কেন, তখন তো আর টিভি ছিল না, ঘরে বসে খেলা দেখবে কি করে? কলকাতার অর্ধেক মানুষই জয়ঢাক, রামসিংহে আর কাঁসর ঘণ্টা নিয়ে সেদিন ময়দানে গিয়ে হত্যে দিয়ে পড়েছিল। আর শুধু কি তাই, শয় শয় মানুষ কালীঘাটে গিয়ে জোড়া পাটা মানত করে এসেছিল হে। ভাদুরী মশাই এতক্ষণ একটিও কথা বলেননি, শুধু মিটিমিটি হাসছিলেন। এবারে বললেন, আপনিও জোড়া পাটা মানত করেছিলেন নাকি? নিচে কথা কইব না মশাই, তা আমি করিনি। তবে হ্যাঁ, যতক্ষণ মাঠে ছিলুম এক মনে মা দুর্গার নাম জপ করেছি। বলেছি, হে মা দুর্গা, এই সাহেব বেটাদের আমবার সহ্যি হয় না। এক ওই আমাদের আপিসের বড় সাহেব ছাড়া বাদ বাকি সব কটা থোঁতা মুখ ভোঁতা করে দাও মা। তা মা যে সেদিন মুখ তুলে চেয়েছিলেন, সেটা মানতেই হবে। তো খেলাটা কেমন দেখলেন? হ্যাঁ, সে কথাই তো বলছিলুম। অবশ্যই যা দেখলুম তাকে খেলা বললে তো আর কিছুই বলা হয় না মরাই। ওরে বাপ রে বাপ, খেলা তো নয়, ইট ওয়াজ দ্য ব্যাটেল অফ হলদিঘাট, বুঝলেন? সে যাকে বলে বাঘ সিংহীর লড়াই।
এখনও যেন চোখের সামনে ভাসছে, বুঝলেন? কৌশিক বলল, একটা কথা বলবো জ্যাঠামশাই। বলো। তখন আপনার বয়স কত? তা এই ধরো বছর 20। তাহলে তো জ্যাঠামশাই একটা হিসেবের গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন কেন? 1911 আপনার বয়স ছিল 20 বছর। সেই হিসেবে এই 1995 আপনার বয়স কিন্তু 104 বছর হয়ে যাবার কথা। শুনে আমতা আমতা করে সদানন্দবাবু বললেন, না মানে কি জানো, খেলাটা যে আমি দেখেছিলুম তা তো নয়, তবে হ্যাঁ, আমার বাবা আর মামা দেখেছিলেন, তো তাদের কাছে যা শুনেছি সে একেবারে ভিভিড ডিসক্রিপশন। আর সেই শোনা কথার উপরে নির্ভর করে আপনি বলছেন যে খেলাটা আপনি সচক্ষে দেখেছিলেন? ছি জ্যাঠামশাই, এটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এর উত্তরেও সদানন্দবাবু কিছু একটা বলতেন নিশ্চয়ই, কিন্তু সেটা আর আমাদের শোনা হলো না, কেননা ঠিক সেই মুহূর্তেই ডোর বেল বেজে উঠল। কৌশিকী দরজা খুলতে গিয়েছিল। মিনিট খানেক বাদে যে ভদ্রলোকটিকে নিয়ে সে ড্রয়িং রুমে ফিরে এলো তার বয়স মনে হলো বছর 40-এর কম হবে না। পোশাক আশাক অবশ্য এ কালের ছেলে ছোকরাদের মতন, পরনে আজকালকার যা ফ্যাশন সেই রং জ্বলে যাওয়া জিন্স আর ওই একই রঙের ব্যাগি জার্কিন, পায়ে পুরুষ সোলের মোটা ফিতের স্পোর্টিং শু, মুখে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মতো 7 দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, যেটাকে ঠিক ওই একই অবস্থায় রাখবার জন্য রোজ একে বোধহয় হাতে কাঁচি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কসরত করতে হয়। ভদ্রলোকের কাঁধ থেকে যে মোটা কাপড়ের বেশ ভারী একটা ব্যাগ ঝুলছে সেটাও আমাদের নজর এড়ালো না। ব্যাগের ভাঁজ দেখে আন্দাজ করলুম যে ওর মধ্যে চৌকো আকারের বড় সড়ো কিছু রয়েছে। সেটা একটা ডিকশনারিও হতে পারে, আবার মিষ্টির একটা প্যাকেট হওয়াও কিছু বিচিত্র নয়। পরে দেখলুম দুটো আন্দাজি ভুল। একটা বড় সড়ো ক্যামেরা। কৌশিক বলল, মা বাবু, ইনি মিস্টার বীরেশ্বর সেন, সাউথ ক্যালকাটায় থাকেন, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। বীরেশ্বর সেন নমস্কার করে বললেন, শোভনবাবুকে আপনারা চেনেন তো? আই মিন শোভন চৌধুরী অফ লালবাজার। ভাদুরী মশাই ঘরের কোনার চেয়ার ছেড়ে এগিয়ে এসে একটা সোফায় বসে বললেন, শোভন আপনাকে আমার কথা বলেছে। কাল রাত্রে ফোন করেছিল। তা আপনার সমস্যাটা কি? কিন্তু এ কি, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। কাঁধ থেকে ঝোলাটাকে খুব সন্তর্পণে মেঝের উপরে নামিয়ে রেখে বীরেশ্বর সেন তার কাছাকাছি একটা সোফার উপরে বসে পড়লেন। তারপর হালকা নীল কাঁচের যে সানগ্লাসটি এতক্ষণ বাঁ হাতে ঝুলিয়ে রেখেছিলেন সামনে সেন্টার টেবিলে সেটিকে রেখে বললেন, এমনিতে দেখতে গেলে এটা হয়তো কোনো সমস্যাই নয়। এমনকি আপনার এও মনে হতে পারে যে রজ্জুতে আমার সর্পভ্রম হচ্ছে। ইনফ্যাক্ট আমার স্ত্রীও তাই বলছেন। কিন্তু আমার মনে যে একটা খটকা দেখা দিয়েছে সেটা কিছুতেই যাচ্ছে না। কাল সকালে তাই শোভনবাবুকে আমার খটকার কথাটা বললুম। একই বাড়িতে থাকি তো, তাই ভাবলুম যে পুলিশের লোক যখন তখন বোধহয় জানিয়ে রাখাই ভালো। তা উনি তখন কি একটা কাজে বেরোচ্ছিলেন। আমি গিয়ে আমার খটকার কথাটা জানাতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি এগোলে আমি তাল রাখতে পারবো না। আগের কথাটা আগে বুঝতে দিন। শোভন আর আপনি একই বাড়িতে থাকেন? হ্যাঁ, এই যেরকমের বাড়িতে আপনারা রয়েছেন মোটামুটি এই রকমেরই একটা মাল্টি স্টোরেড বিল্ডিং। তার 5 তলার একটা ফ্ল্যাটে উনি থাকেন আর আমি থাকি 3 তলায়। একই বাড়ি, লিফটে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, দেখা হলে নড করি। তারপর তারপর যা বলছিলাম, কাল সকালে ওর ফ্ল্যাটে যাই। উনি তখন কি একটা কাজে বেরিয়ে যাচ্ছিলেন, আমাকে তাই খুব একটা সময় দিতে পারেননি। তবু তারই মধ্যে আমার খটকার কথাটা আমি ওকে জানাই। তাতে উনি বলেন, ঘটনা যখন একটা ঘটেছে তখন পুলিশ তা নিয়ে একটা রুটিন ইনভেস্টিগেশন করবে বই কি। তার কাজ হয়তো ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে, তবে কিনা আমার যেটা সন্দেহ তা নিয়ে ঠিক এক্ষুনি যে কিছু করা দরকার তা ওর মনে হয় না। যদি দরকার বোঝেন তো পরে ওরা আমাকে ডেকে পাঠাবেন। তাতে আমি বলি যে বাই দ্যাট টাইম ইট মে বি টু লেট। আচ্ছা সরি, আমি কি একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। ভদ্রলোক তার জার্কিনের পকেট থেকে সোনালি রঙের একটা সিগারেট কেস বার করে আনলেন। তারপর কেস থেকে একটা সিগারেট তুলে নিয়ে ঠোঁটে ঝুলিয়ে লাইটার জেলে অগ্নিসংযোগ করে যেভাবে এক গাল ধোঁয়া ছাড়লেন
তাতে মনে হলো ধোঁয়াটা না ছাড়া পর্যন্ত তিনি বেশ কষ্ট পাচ্ছিলেন। সিগারেটের অগ্নিসংযোগের সময় তার হাত যে স্থির ছিল না, একটু একটু কাঁপছিল, সেটাও আমার নজর এড়ায়নি। ভাদুরী মশাই বললেন, বলুন তারপর। সিগারেটে আবার একটা টান দিলেন বীরেশ্বর সেন, কিন্তু ধোঁয়াটাকে এবারে আর গল গল করে ছাড়লেন না। সেটাকে খানিকক্ষণের জন্য মুখের মধ্যে আটকে রেখে তারপর আস্তে আস্তে ছেড়ে দিয়ে বললেন, শোভনবাবু বুঝতে পারলেন যে আমার যে একটা খটকা লেগেছে সেটা নিয়ে আমি খুব অশান্তিতে রয়েছি। তবে কিনা তার বেরিয়ে যাবার তাড়া ছিল, তাই ভালো করে যে আমার সন্দেহের কথাটা বিবেচনা করে দেখবেন এমন সময় তার তখন ছিল না। সম্ভবত সেই জন্যেই আমাকে বললেন যে বেশ তো, পুলিশ ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত যদি আমি ধৈর্য ধরতে নাই পারি তো কোনো প্রাইভেট গোয়েন্দার সাহায্য নিলেই তো হয়। ইনফ্যাক্ট উনি আপনার নাম সাজেস্ট করে বললেন যে আপনি এখন কলকাতায় রয়েছেন, আজই যেন আমি এসে আপনার সঙ্গে দেখা করি। মিনওয়াইল আমার কথাটা উনিই আপনাকে জানিয়ে রাখবেন। ভাদুরী মশাই বললেন, শোভন আমাকে কাল রাত্রে ফোন করেছিল, কিন্তু ব্যাপারটা কি আর তাই নিয়ে আপনার খটকাই বা কিসের, তা তো এখনো জানতে পারলুম না। আগে সেইটাই জানাবো বলেই তো এসেছি, কিন্তু খুবই কুণ্ঠিত ভঙ্গিতে আমাদের উপরে একবার চোখ বুলিয়ে নিলেন বীরেশ্বর সেন। তারপর ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, এদের সামনে বলা কি ঠিক হবে? স্বচ্ছন্দে বলুন, এরা আমারই লোক, কিছুই পাঁচকান হবে না। আচ্ছা, তবে তো কথাই নেই। এবারে বীরেশ্বর সেনও হাসলেন। তারপর মাটিতে নামিয়ে রাখা সেই ঝোলা থেকে একখানা খবরের কাগজ বার করে তার ভাঁজ খুলে ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, ওই দাগ দেওয়া খবরটা একবার পড়ে দেখুন। ভাদুরী মশাই সেটাকে কৌশিকের হাতে চালান করে দিয়ে বললেন, পড়ে শোনা। হেডলাইনের উপরে চোখ বুলিয়ে কৌশিক বলল, আরে এটা তো দেখছি বালিগঞ্জ লেকে গত বৃহস্পতিবার সকালে যে মার্ডারটা হয়েছে সেই খবর। তাই? পর তো দেখি। রবীন্দ্র সরোবরে হত্যাকাণ্ড, বৃহস্পতিবার সকাল 6:30 জানকীনাথ ঘোষ, বয়স 45, নামে এক ভদ্রলোক যখন রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণ করছিলেন তখন অতর্কিতে এক আততায়ীর গুলিতে তিনি নিহত হন। ভদ্রলোকের পরনে ছিল বাদামি রঙের ট্রাউজার্স, ফুল হাতা সাদা শার্ট, লাল রঙের হাতকাটা কার্ডিগান। কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিনি বিভাগীয় ম্যানেজারের পদে অধিষ্ঠিত ছিলেন। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি, তবে তাদের ধারণা ব্যক্তিগত বিদ্বেষের পরিণামে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সদানন্দবাবু বললেন, হবে কি করে, যত সব অপদার্থ। পুলিশ সম্পর্কে সদানন্দবাবুর রাগের কারণ জানি। যারা শ্যামনিবাস রহস্য পড়েছেন তাদেরও না জানবার কথা নয়। সুতরাং অপদার্থ শব্দটা যে পুলিশের সম্পর্কেই ব্যবহার করলেন সেটা খুব সহজেই বোঝা গেল। কিন্তু কথাটা যে ভাদুরী মশাই শুনতে পেয়েছেন এমন মনে হলো না। মিনিট খানেক চুপ করে বসে থেকে তিনি বীরেশ্বর সেনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তা এই নিয়ে আপনার খটকাটা কিসের? বীরেশ্বর সেন বললেন, সেই কথাটা বলবো বলেই তো এসেছি। আমার ধারণা যেই খুন করে থাকুক সে ভুল লোককে খুন করেছে। আসলে আসলে সে আমাকেই খুন করতে চেয়েছিল। কৌশিক বলল, তাজ্জব কাণ্ড, একজনকে খুন করতে চেয়েছিল অথচ আরেকজনকে খুন করে বসলো, তাও কি হয় নাকি? আবার একটা সিগারেট ধরালেন বীরেশ্বর সেন। গল গল করে আবারও খানিক ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, হবে না কেন, হয়। আইডেন্টিফিকেশনের ব্যাপারে সামান্য কিছু ভুলচুক ঘটে গেলেই সেটা হতে পারে। ভাদুরী মশাই বললেন, আপনি একটু পরিষ্কার করে বলুন তো। হ্যাঁ, বলছি। যে আমাকে খুন করতে চায় সে আমাকে চেনে। যদি সে নিজের হাতে আমাকে খুন করতে আসতো তাহলে তার কোনো ভুলচুক হতো না, কিন্তু নিজের হাতে খুন করতে হলে যে ঝুঁকি নিতে হয় তা হয়তো সে নিতে চায়নি। সে লোক লাগিয়ে খুন করিয়েছে, কিন্তু কাজটা যাকে দিয়ে করিয়েছে সে আমাকে চেনে না। চিনলে কি আর এইখানে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারতুম আমি? জানকী ঘোষের বদলে সেদিন আমারই শরীরটাকে তাহলে মর্গে চালান করা হতো। কিন্তু ভুলটা হলো কেন? খুনিকে কি
আপনার ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়নি? মানে আপনাকে দেখতে কীরকম, আপনি ফর্সা না ময়লা, ঢ্যাঙা না বেঁটে না মাঝারি হাইটের, মোটা না রোগা না দোহারা, চশমা আছে কি নেই, তারপর ধরুন না পোশাক আশাক, তাই দিয়েও তো একটা লোককে চিনিয়ে দেওয়া যায়। তো খুনিকে নিশ্চয়ই এসব বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তা নিশ্চয়ই হয়েছিল হয়তো। তাহলে হ্যাঁ, বলছি, আজ হলো 5ই মার্চ, রবিবার। খুনটা হয় 2রা মার্চ, বৃহস্পতিবার সকালে। তা কলকাতায় ইতিমধ্যে গরম পড়ে গেলেও সকালের দিকটায়, আই মিন খুব সকালে, এই ধরুন 6টা 6:30 নাগাদ তো বাতাস বেশ ঠান্ডাই থাকে, বিশেষ করে জলের ধারের বাতাস, তাই না? তা থাকে, কিন্তু তাতে কি হলো? একটু বাদেই সে কথায় আসছি মিস্টার ভাদুড়ি, কিন্তু তার আগে আর একটা কথা বলা দরকার। কি ব্যাপার জানেন, শীতবোধটা সকলের তো সমান নয়। এই ধরুন এখন তো মার্চ মাস পড়ে গেছে, তা এই মার্চের গোড়াতেও অন্তত ভোরবেলার দিকে বাইরে বেরোতে হলে আমার একটা গরম জামা পরা চাই। কিন্তু আমার স্ত্রীকে দেখুন, ফেব্রুয়ারি মাস পড়লেই হলো, তখন শাল তো দূরের কথা, হালকা একটা সোয়েটারেরও তার দরকার হয় না। ওই ফেব্রুয়ারির গোড়াতেই তাবৎ উলেন গার্মেন্টস তিনি শালকরের দোকানে পাঠিয়ে দেন। অরুণ সান্যাল বললেন, হ্যাঁ, শীতবোধ তো এক একজনের এক এক রকম হতেই পারে, সকলের কনস্টিটিউশন তো সমান নয়, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। রাইট, একদম খাঁটি কথা, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। কিন্তু মুশকিল কি জানেন, আমার স্ত্রী এটাই বোঝেন না। শুধু নিজেরগুলো পাঠালে তো হতো, সেই সঙ্গে আমারগুলো, মানে গরম বলতে যা কিছু আমার আছে, প্যান্ট, জ্যাকেট, পুলোভার, জাম্পার, আই মিন দ্য হোল লট, সবই ওই একসঙ্গে শালকরের দোকানে পাঠিয়ে ছাড়েন। কিছু বলতে গেলেই বলেন বাজে বকো না, গরম পড়ে গেছে, এখন আর এগুলো দিয়ে কী হবে, বুঝুন তো ব্যাপার। কৌশিকের মুখ দেখে মনে হলো হাসি চেপে রাখতে তার বেশ কষ্ট হচ্ছে। অরুণ সান্যালের মুখে অবশ্য হাসি নেই, ডাক্তার মানুষ, তাই চিন্তিত গলায় বললেন, তাহলে তো খুবই সমস্যার কথা। এক কাজ করুন, একটু বেলা না হলে বরং বাইরে বেরোবেন না। না বেরোলে চলে, মর্নিং ওয়াক তো তাহলে বন্ধ রাখতে হয়। মর্নিং ওয়াক? অনেকক্ষণ একেবারে চুপচাপ বসেছিলেন সদানন্দবাবু, কিন্তু এবারে আর পারলেন না, বললেন, আপনি মর্নিং ওয়াক করেন? বাহ বাহ, চমৎকার! সর্দি, কাশি, জ্বরজারি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ম্যালেরিয়া, ফাইলেরিয়া কিচ্ছুটি আপনাকে ছুঁতে পারবে না মশাই। শরীর একেবারে চাবুকের মতো ফিট থাকবে। চালিয়ে যান, একদিনও যেন বাদ দেবেন না। বাদ দিতে চাই না বলেই তো আমাকে একটু চালাকি করতে হয়। বীরেশ্বর সেন বললেন, ওই উলেন গার্মেন্টসগুলো আমার স্ত্রী যখন শালকরের দোকানে পাঠিয়ে দেন, তখন একটা হালকা কার্ডিগান আমি সরিয়ে রাখি, এবারেও রেখেছিলুম। না রেখে উপায় কি বলুন, ওই 7 সকালে আমাকে লেকের ধারে গিয়ে মর্নিং ওয়াক করতে হয়, যে সেখানে তো আরও ঠান্ডা। ভাদুরী মশাইয়ের চোখ দেখলুম সরু হয়ে এসেছে, বললেন, 2রা মার্চের ভোরবেলাতেও আপনি লেকের ধারে হাঁটতে গিয়েছিলেন, কেমন? হ্যাঁ, তা গিয়েছিলুম, কিন্তু কিন্তু আপনার গায়ে তখন কার্ডিগানটা ছিল না, এই তো? না, মানে গোড়ায় ছিল, কিন্তু পরের দিকে ছিল না। কেন ছিল না? হ্যাঁ, বলছি, আমি যেখানে মর্নিং ওয়াক করি সেখানে এক এক চক্কর হাঁটতে আমার মিনিট 15 লাগে। তো সেদিন প্রথম চক্কর হাঁটবার পরেই আমি একটু ঘেমে যাই, তখন একটা বেঞ্চিতে বসে কার্ডিগানটা আমি খুলে ফেলি। তারপর? বেঞ্চিতে বসেই লক্ষ্য করি যে জানকী ঘোষ মশাইও লেকের ধারে এসে গেছেন। তার গায়েও দেখলুম ঠিক আমারই মতন একটা কার্ডিগান। তিনি আমাকে দেখতে পেয়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু তিনি হাঁটতে শুরু করার খানিক বাদেই একটা শব্দ শুনতে পাই। সেটা যে গুলির শব্দ গোড়ায় তা বুঝতে পারিনি, ভেবেছিলাম টায়ার পাংচার হয়ে থাকবে। তাছাড়া এক্সস্ট পাইপ থেকেও তো ওই রকম শব্দ হয় না, তেমন কিছু হবে হয়তো। তা যে নয় সেটা কখন বুঝলেন? ওই যখন দেখলুম যে হাঁটতে হাঁটতেই হঠাৎ দাঁড়িয়ে গেলেন জানকীবাবু, তারপর ডান হাত তুলে বুকের বাঁ দিকটা চেপে ধরে সেখানেই, আই মিন সেই পথের উপরেই শুয়ে পড়লেন। ইনফ্যাক্ট গুলির ব্যাপারটা তখনও আমি বুঝিনি, ভেবেছিলাম ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকের ব্যাপার। বেঞ্চি থেকে উঠে তক্ষুনি আমি জানকীবাবুর দিকে ছুটে যাই। যেতে যেতেই লক্ষ্য করি তার কার্ডিগানটা রক্তে ভিজে গেছে। আসল ব্যাপারটা তখন বুঝতে পারি মিস্টার ভাদুড়ি। আর কেউ সেখানে ছিল না? না, অত সকালে খুব কম লোকই লেকের ওদিকটায় হাঁটতে আসে, এই ধরুন 2-5 জন লোক।
মার্চের গোড়ায় তার বেশি লোক ওই ভোরবেলায় ওদিকে বড় একটা দেখিনি, তবে হ্যাঁ, দু একজন চাওয়ালাকে অবশ্য দেখা যায়, কেটলিতে করে গরম চা নিয়ে তারা ঘুরে বেড়ায়। অল্প হলেও কিছু লোক তো আসে। তো জানকীবাবুকে ওইভাবে পড়ে যেতে দেখে তারা ছুটে আসেনি? হ্যাঁ হ্যাঁ, এসেছিল, আমার সঙ্গে সঙ্গেই এসেছিল। তাদেরই একজন জানকীবাবুর নাড়িতে হাত রেখে বলে যে ভদ্রলোক মারা গেছেন। তখনই একটা হইচই লেগে যায়, ভিড় জমে উঠতে থাকে। আমি বুঝতে পারি যে এবারে পুলিশ আসবে, পুলিশ এসে সবাইকে জেরা করবে, হয়তো থানায় যেতে বলবে। তাই যদি যেতে হয় তো চট করে ছাড়া তো পাবো না, অথচ সেদিন সকাল 9টায় আমার বাড়িতে ফিরে আসার কথা। এক ভদ্রলোক দেখা করতে আসবেন, জরুরি অ্যাপয়েন্টমেন্ট, সেটা না রাখলেই নয়। তাই ভিড় ঠেলে আস্তে আস্তে আমি বেরিয়ে আসি। পথে লেক মার্কেটে কিছু কেনাকাটা করার দরকার ছিল, কিন্তু তখন আমার মনের যে অবস্থা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আর কোথাও না থেমে একেবারে সোজা বাড়ি চলে যাই। গুলিটা যে করলো তাকে দেখতে পেয়েছিলেন? না, তবে হ্যাঁ, যে মুহূর্তে গুলির শব্দটা শুনি ঠিক সেই সময়ই আরেকটা শব্দও শুনতে পেয়েছিলাম, মোটর বাইকের শব্দের মতন, যেন কেউ ভীষণ জোরে মোটর বাইক চালিয়ে চলে গেল। আপনার ধারণা আপনাকেই সে মারতে এসেছিল, কিন্তু লোক চিনতে ভুল করে অন্য লোককে মেরে দিয়েছে। হ্যাঁ, এটা আপনার এই জন্য মনে হচ্ছে যে যদ্দূর আন্দাজ করতে পারছি আপনাদের দুজনের চেহারা মোটামুটি একই রকম। তাছাড়া আপনার কার্ডিগানটির রঙও সম্ভবত লাল। ভুল বললুম? না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু গুলি যখন চলে কার্ডিগানটি তখন আপনার গায়ে ছিল না। যদি আপনার সন্দেহ ঠিক হয় তাহলে বুঝতে হবে যে স্রেফ একটা লাল কার্ডিগান গায়ে ছিল বলেই আপনার বদলে আরেকটা লোককে বেঘরে মরতে হলো, রাইট? হ্যাঁ, এখন আমি কি করব বলুন তো? কিছু করতে হবে না, স্রেফ আপনার ঠিকানা আর হ্যাঁ, যদি টেলিফোন থাকে তো তার নাম্বারটা একটা কাগজে লিখে দিয়ে বাড়ি চলে যান। দরকার বুঝলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। বীরেশ্বর সেনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো কৌশিক। তারপর নিজের জায়গায় বসে পড়ে বলল, স্ট্রেঞ্জ ক্যারেক্টার। সদানন্দবাবু বললেন, বড্ড আগড়ম বাগড়ম বকে। অরুণ সান্যাল বললেন, যা বলেছেন, আরে তোকে মারতে চেয়েছিল কিন্তু মেরে দিয়েছে আরেকজনকে। সারাক্ষণ শুধু এই কথাই তো বলে গেলি। এদিকে যেটা আসল কথা সেটা হলো, কে তোকে মারতে চায় আর মারতে চাই বা কেন, সেসব তো কিছুই বললি না। আমি বললুম, একটু ছিটেল বলে মনে হলো মশাই। ভাদুরী মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে শোভনের বেশ মিল আছে দেখছি। তার মানে? কাল রাত্রে যখন ফোন করে এই ভদ্রলোকের কথা জানায় তখন শোভনও ঠিক এই কথাই বলেছিল। সেই জন্যই আপনি ওসব কথা জানতে না চেয়ে বীরেশ্বর সেনকে বিদায় করে দিলেন? কোন সব কথা? বা এই যে এইমাত্র অরুণবাবু যা বললেন, মানে কেউ ওকে খুন করতে চায়, সেটা চাই বা কেন জিজ্ঞেস করলে সেটা উনি জানাতেন নিশ্চয়ই, কিন্তু আপনি তো দেখলুম ওসব কিছুই জানতে চাইলেন না। কেন চাইব? ওর কেসটা যখন নিইনি তখন এক্ষুনি অত সব কথা জানবার দরকার কি? ও, আপনি কেসটা তাহলে নিচ্ছেন না? একটু ভেবে দেখি, দরকার বুঝলে নেব। এখন শোভনকে একটা ফোন করা দরকার। আজ তো ছুটির দিন, আশা করি বাড়িতেই পাওয়া যাবে। হালে অরুণ সান্যালের বাড়িতে একটা কর্ডলেস সেটের আমদানি হয়েছে। সেটা তুলে অন করে নিলেন ভাদুরী মশাই। ডায়াল করে একটুক্ষণ অপেক্ষা করলেন, তারপর বললেন, কে? শোভন? এসেছিলেন? আরে না না, বিরক্ত হব কেন? কিন্তু তুমি যা ভাবছো তা বোধহয় ঠিক নয়। একটু বেশি কথা বলেন ঠিকই, কিন্তু লোকটিকে আমার মোটেই ছিটেল বলে মনে হলো না। হ্যাঁ, তা তো হলো। এখন জানকী ঘোষের, ওই মানে যিনি লেকে মর্নিং ওয়াক করতে গিয়ে সেদিন খুন হয়েছেন, তার সম্পর্কে দুটো খবর আপাতত জানতে চাই। এক, ভদ্রলোক কোন কোম্পানিতে কাজ করতেন, আর দুই, তার বাড়ির ঠিকানা কি। লোকাল থানায় ফোন করে যদি জেনে নাও খুব ভালো হয়, ওরা নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, কি বললে? ও, থানায় ফোন করার দরকার নেই, দুটো খবরই জানা আছে। গুড গুড, তাহলে তো ভালোই হলো। না না, লিখে নেবার দরকার নেই, আমি মনে রাখতে পারবো, বলো। বাহ,
বাহ, চমৎকার, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ, পরে আবার যোগাযোগ করব, এখন রেখে দিচ্ছি। হ্যাঁ। কর্ডলেসটাকে অফ করে দিয়ে সেন্টার টেবিলে নামিয়ে রেখে ভাদুরী মশাই বললেন, কোম্পানির নাম জেনকিন্স অ্যান্ড জেনকিন্স, আর থাকতেন 7 নম্বর পপুলার অ্যাভিনিউয়ে। ও কি সদানন্দবাবু, আপনি ভূত দেখলেন নাকি? সদানন্দবাবু একেবারে বিস্ফারিত চোখে এতক্ষণ ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়েছিলেন। মনে হলো যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন। হঠাৎ চটকা ভেঙে গেলে যেমন হয়, ভাদুরী মশাইয়ের শেষ কথাটা কানে যেতে সেইভাবে হঠাৎ ধর্মর করে সিধে হয়ে বসে বললেন, মানে জেনকিন্স অ্যান্ড জেনকিন্স, মশাই আমি তো ওকে নিয়েই কাজ করতুম। জানকী ঘোষকে চিনতেন নাকি? না, তবে ঠিকানা যা বললেন তাতে মনে হচ্ছে রঘুবীর ঘোষের কেউ হবে। 7 নম্বর পপুলার অ্যাভিনিউ বললেন না? হুম। ওটা তো আমাদের রঘুবীর ঘোষের বাড়ি মশাই। এই রঘুবীর বসিবাকে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। সদানন্দবাবু অতঃপর ঝাড়া মিনিট 5 ধরে নন স্টপ যা বলে গেলেন, তার সারমর্মটা হচ্ছে এই যে জেনকিন্স অ্যান্ড জেনকিন্সের যে বিভাগে সদানন্দবাবু কাজ করতেন, রঘুবীর ঘোষ ছিলেন সেই শিপিং ডিপার্টমেন্টের ম্যানেজার। খুব মাইডিয়ার লোক ছিলেন, কিন্তু রেগে গেলে জ্ঞানগম্যি থাকত না। সদানন্দবাবুর উপরে অবশ্য রাগ করার কোনো কারণ কখনো ঘটেনি। রঘুবীর ঘোষ সাহেবদের নেক নজরে ছিলেন। বড় সাহেব তাকে নাকি আদর করে বলতেন রঘু। চাকরি করলে কি হয়, রঘুবীর ঘোষ নিজেও নেহাত কম বড়লোক ছিলেন না। জমিদার বাড়ির ছেলে, মুর্শিদাবাদের ওদিকে বিস্তর জমি জমা ছিল। শীত পড়লেই বার্ড শুটিং করবার জন্য সাহেবদের সেখানকার কান্ট্রি হাউসে নিয়ে যেতেন। আর ওই পপুলার অ্যাভিনিউয়ের বাড়ি, ও তো নাকি রাজবাড়ি, প্যালেশিয়াল বিল্ডিং, ফুর্তিফাট্টা ওখানে কম হয়নি। বড় সাহেব যেতেন, বাছা বাছা 2-4 জন ছোট সাহেব যেতেন, তাদের মেম সাহেবরাও যেতেন। সদানন্দবাবু বললেন, শুনেছি শেরি শ্যাম্পেনের ফোয়ারা ছুটত তখন। নিজেও ছিলেন মালদার লোক। আর হ্যাঁ, তেমনি দিল দরিয়া। পয়সাটাকে পয়সা বলে গেরাজি করতেন না, যেন ওটা নেহাতি হাতের ময়লা। ভাদুরী মশাই বললেন, রঘুবীর ঘোষ এখনো বেঁচে আছেন? না না, দেশ স্বাধীন হবার পরেও সাহেবরা কিছুদিন দেশে ছিল। তারপর 1958-এ কোম্পানিটাকে এক মারোয়ারি ব্যবসায়ীর কাছে বেচে দিয়ে তারা দেশে চলে যায়। তো রঘুবীর ঘোষের সঙ্গে নতুন মালিকের বনিবনা হলো না, বুঝলেন তো। কিছুদিন কাজ করেছিলেন। রগচটা মানুষ তো, কি একটা কথায় রেগে গিয়ে একদিন দমাস করে একটা ঘুষি মেরে মালিকের শালার নাক ফাটিয়ে দিয়ে তিনি আপিস ছেড়ে বেরিয়ে গেলেন। সেই যে গেলেন আর ফিরলেন না। দিন 3 বাদে শুনলুম বাড়ি থেকেই রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। তা তো হলো, কিন্তু তিনি মারা গেলেন কবে? আপিস ছাড়ার পরে বেশি দিন বাঁচেননি উনি। 1960-তে আপিস ছাড়লেন আর মারা গেলেন 63-তে। ইস্টার্ন কুরিয়ারের পার্সোনাল কলামে 3 লাইনের একটা খবর পড়ে সেটা জেনেছিলুম। তখন আর তার কতই বা বয়স হবে, এই ধরুন বছর 50। তাহলে বেঁচে থাকলে আজ রঘুবীর ঘোষের বয়স হতো 81-82। তবে তো 45 বছরের একটা ছেলে তার থাকতেই পারে। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই। মনে হলো মনে মনে একটা সম্ভাবনার কথা চিন্তা করে নিচ্ছেন। তারপর অস্ফুট গলায় যেন নিজেকে শুনিয়ে বললেন, ঠিকানাও যেন মিলে গেল। তখন জানকী ঘোষ যদি রঘুবীর ঘোষের ছেলে হয়, তাহলে আমি অবাক হব না। আমি বললুম, কাগজে তো জানকী ঘোষের বয়স দেখলুম 45 বছরই লিখেছে। ভাদুরী মশাই আমার কথাটা যেন শুনতেই পেলেন না। কৌশিকের দিকে তাকিয়ে বললেন, নতুন ফোন গাইড তো বেরিয়েছে, একবার পাতা উল্টে দেখতো জানকী ঘোষের নামটা ওখানে লিস্টেড কিনা। কিন্তু তার আর দরকার হলো না। কৌশিক গিয়ে তার বাবার শোবার ঘর থেকে গাইডটা নিয়ে আসার আগেই ফোন বেজে উঠল। কর্ডলেসটা তুলে কৌশিক বলল, হ্যালো। তারপর ভাদুরী মশাইয়ের হাতে যন্ত্রটা এগিয়ে দিয়ে বলল, মাও, তোমার ফোন। রিসিভারে মুখ রেখে ভাদুরী মশাই বললেন, চারু ভাদুরী কথা বলছি। আরে কি আশ্চর্য, আমি আপনাদের ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যে এখন কলকাতায় আছি আপনারা কি করে জানলেন? কি বললেন? ও, ব্যাঙ্গালোরে এসটিডি করেছিলেন, সেখান থেকে জানিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজ বিকেলেই আপনাদের ওখানে যাচ্ছি।
না 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 না, গাড়ি পাঠাতে হবে না, আপনাদের ঠিকানা আমি জানি, লেকের কাছেই তো। হুম, ও আমরা রাস্তাটি নিয়ে যেতে পারবো, থ্যাংক ইউ। বোতাম টিপে যন্ত্রটা নামিয়ে রাখলেন ভাদুরী মশাই। আমাদের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, ব্যাপারটা জমে গেছে। আমি বললুম, জানকী ঘোষের বাড়ি থেকে আপনাকে চাইছিল, তাই তো? বিকেলে ওখানে যাচ্ছি, আপনিও চলুন না। আর হ্যাঁ, জেনকিন্স অ্যান্ড জেনকিন্স কোম্পানির নামটা যখন এসেই পড়েছে, তখন সদানন্দবাবুও যদি জানতো ভালোই হয়। আরে যাবো বই কি, আমি গেলে যদি ইনভেস্টিগেশনের সুবিধে হয় নিশ্চয়ই যাব। সদানন্দবাবু বলেছিলেন প্যালেশিয়াল বিল্ডিং। ঠিক অতটা না হলেও 7 নম্বর পপলার অ্যাভিনিউয়ের বাড়িটি দেখলুম বেশ সমীহ জাগাবার মতনই বটে। পুরনো আমলের শক্তপোক্ত দোতলা বাড়ি। ছোটনাগপুর কি সাঁওতাল পরগনায় সেকালের সচ্ছল বাঙালিদের অনেকে যে রকমের বাড়ি বানাতেন, অনেকটা সেই রকমের। তবে সেসব বাড়ির মতন দেওয়ালে কোথাও ফাটল ধরেনি, পাঁচিলের পলস্তরা খসে পড়েনি, কার্নিশ ফাটিয়ে অশ্বত্থ গাছের চারাও কোথাও গজিয়ে ওঠেনি। দেখলেই বোঝা যায় যে একটা বাড়িকে ঠিকঠাক চেহারায় ধরে রাখার জন্য নিয়ত যে যত্ন আর পরিচর্যার দরকার হয়, এক্ষেত্রে তার কোনো অভাব ঘটছে না। ভাদুরী মশাই বললেন, বাড়ি আর বাগান মিলিয়ে তো দেখছি কাঠা 10-12 কম হবে না। এই বাড়িতে শেষ এসেছিলুম রঘুবীর ঘোষ রিজাইন করবার দিন 15 বাদে। তা মশাই, তারপরে তো 35টা বছর কেটে গেল, অথচ পাড়ার চেহারা এর মধ্যে পাল্টে গেছে ঠিকই, কিন্তু এই বাড়িটা তো দেখছি সেরকমই রয়েছে। থাকবে না কেন, মেনটেন্যান্সের দিকে নজর রাখলেই থাকে। যেমন বাড়ি, গ্রিল লাগানোর গেটের এদিক থেকে তেমনি দেখলুম যে বাগানটাও যেন ঝকঝক করছে। লনের ঘাস একেবারে পরিচ্ছন্ন করে ছাঁটা, তার ধার বরাবর হরেক রকমের মরশুমি ফুলের চওড়া বর্ডার। মার্চ মাসের বিকেলবেলায় সেই বর্ডার জুড়ে নানান শেডের লাল, হলুদ ও বেগুনি বর্ণের এমন বাহার খুলেছে যে দেখলে আর চোখ ফেরানো যায় না। বাড়ির দরজার দুপাশ থেকে উপরে উঠে গেছে মেরি পামার গোত্রের 2টি বোগেনভেলিয়ার ঝাড়। তার পাতা একেবারে সম্পূর্ণ ঝরিয়ে দেওয়া হয়েছে, ফলে ম্যাজেন্টা ও সাদা ফুল ছাড়া আর কিছুই তাতে চোখে পড়ে না। দরোয়ানকে আমাদের আসবার কথা বলে রাখা হয়েছিল নিশ্চয়ই, নইলে ভাদুরী মশাই তার পরিচয় দেবার সঙ্গে সঙ্গেই সে অমন সেলাম ঠুকে আমাদের ভেতরে নিয়ে যাবে কেন? ট্যাচ্চা টুপি পরা নেপালি দরোয়ান ড্রয়িং রুমে আমাদের বসিয়েই সে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলুম সে বাড়ির মালিককে খবর দিতে যাচ্ছে। ঘরটার উপরে একবার চোখ বুলোলেই এদের সাচ্ছল্য ও মানসিকতার একটা স্পষ্ট আন্দাজ পাওয়া যায়। আগা গোড়া কার্পেটে মোড়া বিশাল ড্রয়িং রুম, দুধারে দুপ্রস্ত সোফা, সেটি ও সেন্টার টেবিল, মাঝ বরাবর শ্বেত পাথরের একটি তেপায়া গোল টেবিলের উপরে একটি নীলচে মিং ভাস, তাতে এক ঝাড় সাদা ফুল। দরজার একপাশে হ্যাটর্যাক, জানলার প্যালমেট থেকে ব্রোকেডের পুরু পর্দা ঝুলছে। উল্টো দিকের দেওয়ালে মেঝে থেকে ফুট 4 উঁচু পর্যন্ত কাচের স্লাইডিং পাল্লা লাগানো টানা বুককেস, তাতে অন্যান্য বই ছাড়াও চামড়ার মলাটের উপরে সোনার জলে কাজ করা কয়েক ভলিউমের ডিকেন্স গ্রন্থাবলী চোখে পড়ল। বুককেসের খানিক উপরে পাশাপাশি খান কয় বিলিতি ল্যান্ডস্কেপ, সম্ভবত কনস্টেবলের কপি। সদানন্দবাবু চাপা গলায় বললেন, আগে ওখানে ওসব ছবি ছিল না মশাই। তবে কি ছিল? 3টে বারশিঙা হরিণের মুন্ডু। জরুরি কাগজপত্র নিয়ে ঘোষ সাহেবের সঙ্গে 2-4 বার বাড়িতে আসতে হয়েছে, তো তখন দেখেছি। বুঝতে অসুবিধা হলো না যে ঘোষ সাহেব বলতে তিনি জানকীনাথ নয়, রঘুবীর ঘোষের কথা বোঝাচ্ছেন। তবে এই নিয়ে আমাদের কথাবার্তা আর এগুলো না, কেননা ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে অল্প বয়সী একটি ছেলেকে সঙ্গে নিয়ে এক বৃদ্ধা ভদ্রমহিলা ড্রয়িং রুমে এসে ঢুকলেন। ভদ্রমহিলার পরনে সাদা সিল্কের থান ও সাদা ব্লাউজ, মাথার চুল ধপধপে সাদা, গলা ও হাত দুটি সম্পূর্ণ নিরাভরণ, পায়ে জুতো নেই। দেখে মনে হলো বয়স অন্তত 70-75 হবে। ছেলেটির বয়স সেক্ষেত্রে বছর 20 বেশি হবে না। মুখ থেকে এখনো কৈশোরের লাবণ্য মিলিয়ে যায়নি। মাথা কামানো, তবে পরনে এখনো অশৌচের পাড় ছাড়া ধুতি ও সাদা চাদর, হাতেও একখানা কম্বলের আসন। আমরা উঠে দাঁড়িয়েছিলুম। ভদ্রমহিলা বললেন, বসুন।
তারপর নিজেও একটি সোফায় বসে সরাসরি ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি মিস্টার ভাদুরী? হ্যাঁ। ভাদুরী মশাই বললেন, আর এরা আমার দুই বন্ধু, সদানন্দ বসু ও কিরণ চ্যাটার্জি। তদন্তের ব্যাপারে এদের কাছে আমি বিস্তর সাহায্য পাই, সেই জন্যেই সঙ্গে করে নিয়ে এসেছি। তা ফোন কি আপনি করেছিলেন? ভদ্রমহিলা বিষণ্ণ হাসলেন, বললেন, হ্যাঁ, আমি রঘুবীর ঘোষের স্ত্রী, জানকীনাথের মা, আর এ হচ্ছে দাশু, জানকীর ছেলে, আমার একমাত্র নাতি। সোফার উপরে কম্বলের আসন বিছিয়ে দাশু তার ঠাকুমার পাশেই এতক্ষণ চুপচাপ বসেছিল। এবারে মৃদু গলায় বলল, দাশু আমার ডাকনাম, ভালো নাম দাশরথী। ভাদুরী মশাই স্মিত হাসলেন। ঠিক আছে, আমি তোমাকে ভালো নামেই ডাকবো, কেমন? মিসেস ঘোষ বললেন, আমার কাছে যদি কিছু জানার থাকে তো স্বচ্ছন্দে জিজ্ঞেস করুন। হ্যাঁ, জানার তো অনেক কিছুই রয়েছে। যেমন যেমন আমার কাছে আপনি কি চান? মিসেস ঘোষ কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু দাশু তার আগেই সোফা থেকে তার কম্বলের আসনখানি কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মা, আমি উপরে যাচ্ছি। দোসরা থেকে তো কলেজে যাওয়া হয়নি। ক্লাসে এর মধ্যে কি পড়ানো হলো বন্ধুদের ফোন করে একটু জেনে নিতে হবে। দাশু ঘর থেকে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন, শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত তো কলেজে যেতে পারবেও না, তাই না? শ্রাদ্ধ শান্তি আজ দুপুর 2টোর মধ্যেই হয়ে গেছে। অপঘাতে মৃত্যু, তাই পুরুত ঠাকুরের কথায় যা কিছু করার সব 4 দিনের দিনেই করতে হলো। আমার মন অবশ্য মানছে না, তাই আরও কয়েকটা দিন অশৌচ পালন করা হবে। দাশুরও তাই ইচ্ছে। কাল থেকে অবশ্যই ফের কলেজ করতে শুরু করবে। আমার প্রশ্নটার জবাব কিন্তু পাইনি। এই ব্যাপারে ঠিক কী আপনি চান? মিসেস ঘোষ তক্ষুনি এই প্রশ্নের জবাব দিলেন না। মুখ নিচু করে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর যখন মুখ তুলে ভাদুরী মশাইয়ের দিকে তাকালেন, তখন লক্ষ্য করলুম যে তার মুখ চোখের চেহারা আগের মতো নেই। একজন বৃদ্ধার মুখ যে এতটাই কঠিন দেখাতে পারে, কিংবা দৃষ্টি যে এতটাই ক্রুদ্ধ, তা আগে কখনো ভাবিনি। প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে বললেন, জানকী আমার একমাত্র সন্তান। তার মৃত্যুর খবর পেয়ে প্রথম দিনটা আমার কোনো হুঁশ ছিল না, কিন্তু দ্বিতীয় দিন থেকে মাত্র একটা চিন্তাই আমার মাথার মধ্যে ঘুরছে। সেটা হলো অপরাধীকে এর জন্যে আমি শাস্তি দেব। অথচ কে কাজ করেছে, কেন করেছে কিছুই তো জানি না। সেটা আপনাকে জানতে হবে, অ্যান্ড হি মাস্ট বি ব্রট টু বুক। ভাদুরী মশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, জানকীবাবুর সঙ্গে কারোর শত্রুতা ছিল, অফিসে কিংবা অন্য কোথাও? আমি জানি না। কাজ করতো জেনকিন্স অ্যান্ড জেনকিন্সে, সেখানে খবর নিন। ক্লাবেও খবর নিতে পারেন। শনিবার সন্ধ্যায়ও ব্রিজ খেলার জন্য রেনবো ক্লাবে যেত। ইদানিং অবশ্য খুব ঘন ঘন যাচ্ছিল। আপনি আর কিছু জিজ্ঞেস করবেন? না, এখন আর না। তবে পরে নিশ্চয়ই মাঝে মাঝেই কিছু না কিছু জিজ্ঞেস করতে হবে, বুঝতেই পারছেন। ভাদুরী মশাই সোফা ছেড়ে উঠে পড়লেন। আমরাও আসন ছেড়ে উঠে দাঁড়ালুম। ভদ্রমহিলা আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বললেন, টাকার জন্যে ভাববেন না মিস্টার ভাদুরী, আমার টাকার অভাব নেই। ভাদুরী মশাই ঘুরে দাঁড়িয়ে বললেন, আপনাদের কেসটা আমি নেব, কিন্তু না, টাকার কথা আমি ভাবছি না একটু। হঠাৎ একটা অন্য কথা আমার মনে পড়ল। হ্যাঁ, বলুন। আপনার নাতি দেখলুম আপনাকে মা বলে, কেন? একটুক্ষণ চুপ করে রইলেন ভদ্রমহিলা। তারপর বললেন, দাশুর বয়স যখন মাত্র 2.5 বছর, তখন ওর মা মারা যায়। মার কথা ওর মনে পড়ে না,
ছেলেবেলা থেকে আমাকেই ও মা বলে ডাকে। আজ 6ই মার্চ, সোমবার। আজ কাকে কি করতে হবে সেটা গতকাল সন্ধ্যায় পপলার অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরোবার পরেই ভাদুরী মশাই বলে দিয়েছেন। সদানন্দবাবু এককালে যেহেতু জেনকিন্স অ্যান্ড জেনকিন্স কোম্পানিতে কাজ করতেন, তাই সেখানে তাকে একবার যেতে হবে। কেন না, সেখানে হয়তো তার আমলের এমন কিছু কিছু কর্মীর দেখা পাওয়া সম্ভব যারা আজও রিটায়ার করেননি, কিংবা রিটায়ার করার বয়স হয়ে গেলেও এক্সটেনশন পেয়ে কাজ করে যাচ্ছেন। সুতরাং সদানন্দবাবুকে তার পুরনো অফিসে আজ দুপুরে একবার ঢুঁ মারতে হবে। শুনে সদানন্দবাবু খুব খুশি হয়েছেন ঠিকই, কিন্তু গোড়ায় একটু যে হকচকিয়ে যাননি তাও নয়। বলেছিলেন, হ্যাঁ, সেখানে গিয়ে আমি কি করব? বলছি, আপনি যখন রিটায়ার করেন তখন আপনার সঙ্গে যারা ওখানে কাজ করতেন তাদের অনেকেই বয়সে আপনার চেয়ে বিস্তর জুনিয়র ছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, তা তো ছিলই। তাদের মধ্যে অনেকেই এখনও হয়তো রিটায়ার করেননি। আপনি গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন। আচ্ছা, দেখা করে কি করব? পুরনো কলিগদের সঙ্গে দেখা হলে লোকে যা করে তাই করবেন। কে কেমন আছেন, কার ছেলে কি পড়ছে, কিংবা চাকরিতে ঢুকেছে কিনা, কিংবা ধরুন কার মেয়ের কেমন বিয়ে হলো, সেসব জিজ্ঞেস করবেন। মামুলি আর 5টা কথা বলবেন। পুরনো কলিগদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বলে যে খুব কষ্টে আছেন সেটা জানাবেন। আর হ্যাঁ, এই সব কথাবার্তার ফাঁকে ফাঁকে যতটা পারেন আসল খোঁজ খবর নেবেন। আগে আসল খোঁজ খবর মানে? 2টো খবর আমার জানাই চাই। 1, জানকী ঘোষকে ওখানে কে কি চোখে দেখত, মানে অফিসে তার কোনো শত্রু ছিল কিনা। আর 2, মালিকের শালার নাক ফাটিয়ে রঘুবীর ঘোষ যেখান থেকে বেরিয়ে এসেছিলেন, একদিকে যেমন তার ছেলে জানকী ঘোষ সেই অফিসের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, অন্যদিকে তেমন রঘুবীর ঘোষের ছেলেকে কাজে ঢোকাতে সেই অফিসও বিশেষ উৎসাহী হবেন না, এটাই স্বাভাবিক। অথচ আমরা কি দেখছি, না, তিনি সেই অফিসেই ঢুকেছিলেন। ইনফ্যাক্ট সেখানে তিনি বেশ উঁচু পোস্টেই কাজ করতেন। এই ব্যাপারে আপনাকে একটু খোঁজ নিতে হবে। আচ্ছা, কি খোঁজ নেব? এই মানে জানকী ঘোষ ওখানকার চাকরিতে ঢুকলেন কিভাবে? তিনি কি তার বাবার পরিচয় গোপন করে ওখানে ঢুকেছিলেন, নাকি জেনকিন্স অ্যান্ড জেনকিন্সের ওপরওয়ালারা রঘুবীর ঘোষের সঙ্গে তাদের শত্রুতা সত্ত্বেও জানকীকে ডেকে এনে একটা ম্যানেজারিয়াল পোস্টে তাকে বসিয়ে দিয়েছিল? সদানন্দবাবু একগাল হেসে বলেছিলেন, এ তো খুবই সহজ কাজ। এর জন্য আমাকে ফের অফিসে যেতে হবে কেন? না না, মানে ডালাউজি পাড়ায় যাবার কোনো দরকারই আমার হচ্ছে না। কেন? বাহ, সুবিমল রয়েছে না? কে সুবিমল? আরে আমাদের নিতাই বক্সির ছেলে সুবিমল, ও তো আমাদের পাড়ার লোক। ওই মানে আমাদের পীতাম্বর চৌধুরী লেনের পাশে হায়াত খান লেনে থাকে। আমার থেকে 16 বছরের ছোট হবে। তা ওরও তো রিটায়ার করার সময় হয়ে এলো। আপনাদের অফিসেই কাজ করেন? তবে আর বলছি কি, শুধু একই অফিসে নয়, যে ডিপার্টমেন্টে আমি কাজ করতুম সেই শিপিং ডিপার্টমেন্টেই কাজ করে। তার উপরে আবার বড় সাহেবকে বলে কয়ে আমি ওকে চাকরিতে ঢুকিয়েছিলুম কি না। আর কাজকর্মর কথা যদি বলেন তো সেসবও আমি ওকে হাতে ধরে শিখিয়েছি। ওর কাছে যদি যাই ওই সব বলতে পারবে। যাক, একটা কাজের ব্যবস্থা হলো। বাকি রইল রেইনবো ক্লাবে খবর নেওয়ার কাজ। আমি জিজ্ঞেস করেছিলুম, হ্যাঁ, ওখানে কাকে পাঠাবেন? ভাবছি কৌশিককে ওখানে গিয়ে খোঁজ নিতে বলবো। গাড়ি আমাদের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। আমি আর সদানন্দবাবু দরজা খুলে নেমে পড়লুম। ভাদুরী মশাই বললেন, কাল বিকেলে এই ধরুন 6টা নাগাদ আমার ওখানে চলে আসুন। বলে আর দাঁড়ালেন না। সেই অনুযায়ী আজ 6ই মার্চ সোমবার বিকেলে আমি আর সদানন্দবাবু অরুণ সান্যালের কাকুরগাছির ফ্ল্যাটে এসে জুটেছি। ঠিক 6টায় যে আসতে পেরেছি তা নয়, অফিসে একটু কাজের চাপ ছিল, তাই আসতে আসতে 6:30 বেজে যায়। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি, কেননা কৌশিক ফিরল 7টা নাগাদ। তার আগেও আমাদের মধ্যে কিছু কিছু কথা হচ্ছিল বটে, কিন্তু সেসবই নেহাত মামুলি কথা। বুঝতে পারছিলুম যে কৌশিক না আসা পর্যন্ত আসল কথাবার্তা শুরু হবে না। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে কৌশিক এসে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল, ওরে বাবা, এই সেই জানকী ঘোষ, তো ভাবাই যায়নি। কৌশিক আরও কিছু বলতে যাচ্ছিল। ভাদুরী মশাই তাকে বাধা দিয়ে বললেন,
দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথা পরে শুনবো, আগে সদানন্দবাবুর কথা শুনি। সদানন্দবাবু যেরকম অমায়িক হেসে কী জানতে চান জিজ্ঞেস করুন বললেন, তাতেই বোঝা গেল যে সুবিমল বক্সির কাছ থেকে তিনি বিস্তর খবর জোগাড় করে এনেছেন। ভাদুড়ি মশাই বললেন, যা শুনেছেন সবই বলুন, কিছু বাদ দেবেন না। বাদ যা দেবার সে আমি দেবক্ষণ। অতঃপর সদানন্দবাবু যা বললেন তার একটা অংশের মর্মার্থ এই যে অফিসে, অন্তত সেখানকার যে বিভাগের তিনি ম্যানেজার ছিলেন, সেই শিপিং ডিপার্টমেন্টে জানকী ঘোষের কোনো শত্রু ছিল না। তার একটা কারণ এই যে কাজ আর হাজিরার ব্যাপারে কড়াক্কর করলেও সকলের সঙ্গে তিনি খোলামেলাভাবে মিশতেন, প্রত্যেকের সুবিধে অসুবিধের দিকে নজর রাখতেন, কারো কোনো সমস্যা ঘটলে তার প্রতিকার করার চেষ্টাও করতেন যথাসাধ্য। এছাড়াও তার একটা মস্ত গুণ ছিল, পুজোর সময় আর পয়লা বৈশাখ উপলক্ষে জানকী ঘোষ তার ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার থেকে দরোয়ান বেয়ারা পর্যন্ত প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু উপহার পাঠিয়ে দিতেন। সদানন্দবাবুর ভাষায়, কি বলবো মশাই, সুবিমল তো বলল দপ্তরের ঝাড়ুদারটা পর্যন্ত বাদ পড়তো না। সবটা শুনে ভাদুড়ি মশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কিন্তু এ তো গেল একটা অংশের কথা। অফিসে তার কোনো শত্রু ছিল না। অন্য অংশের কথা কিছু শুনলেন? মানে জানকী ঘোষ ওই অফিসে কবে ঢুকেছিলেন, কিভাবে ঢুকেছিলেন, আর তার বাবা যেখান থেকে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দিয়ে চলে এসেছিলেন সেখানে তিনি ঢুকতে গিয়েছিলেনই বা কেন? সেসব কথা কিছু জানা গেল? সদানন্দবাবু আবার অমায়িক হেসে বললেন, সব জেনেছি, সব। অবশ্যই যা শুনলুম তার খানিকটা আমার আগেই আঁচ করা উচিত ছিল, তবে কিনা আমার বুদ্ধি তো আর আপনার মতো পাকা নয়, তাই ব্যাপারটা তখন ঠিক বুঝে উঠতে পারিনি। আমি বললুম, কথাবার্তা বড্ডই ধোঁয়াটে হয়ে যাচ্ছে সদানন্দবাবু, একটু খুলে বলুন। কৌশিক বলল, কোন ব্যাপারটা আপনি বুঝে উঠতে পারেননি? হ্যাঁ বলছি, তবে কিনা একটু গোড়ার থেকে বলতে হবে। রঘুবীর ঘোষ ছিলেন আমাদের ডিপার্টমেন্টাল হেড। তিনি চাকরি ছাড়েন 60-তে, আমার বয়স তখন বছর 40-এ। তা মালিকের সঙ্গে ঝগড়া করে ডিপার্টমেন্টাল বস যখন চাকরি ছাড়ে, তখন তার সাবঅর্ডিনেটরা কী করে বলো তো কৌশিক? কি করে? মালিক পাছে চটে যায় এই ভয় তারা বসের সঙ্গে কোনো যোগাযোগ তো তখন রাখেই না, উল্টে আরও এমন একটা ভাব দেখাতে থাকে যে লোকটাকে তারা বরাবরই খুব অপছন্দ করে এসেছে। অবশ্যই সকলেই যে তা করে তা নয়, তবে বেশিরভাগই করে, ঠিক কি না? ঠিক। আপনি কি করেছিলেন বলুন? রঘুবীর ঘোষের সঙ্গে তারপরে আর কোনো যোগাযোগ করেননি? আরে ছ্যা, তাই কখনো করতে পারি? দাঁতে জিভ কেটে সদানন্দবাবু বললেন, অ্যাম আই সো আনগ্রেটফুল? না মশাই, আমি অকৃতজ্ঞ নই, কাওয়ার্ডও নই। তবে হ্যাঁ, সত্যি কথাই বলবো, প্রথম দিকটা একটু ঘাবড়ে ঠিকই গেছলুম। ভেবেছিলুম যে আমি ছাপোষা মানুষ, খামোকা মালিককে চটিয়ে লাভ কি, রঘুবীর ঘোষের সঙ্গে কানেকশান কাট আপ করে দেওয়াই তো ভালো। কিন্তু পরে ভেবে দেখলুম যে একেবারে অমানুষের মতন কাজ হয় এটা। তাই ওই নাক ফাটানোর ব্যাপারটা দিন 15 বাদে একদিন রঘুবীর ঘোষের বাড়ি যাই। আমাকে খুব ভালোবাসতেন তো, দুটো স্পেশাল ইনক্রিমেন্টের ব্যবস্থাও করে দিয়েছিলেন। তাই ভেবেছিলাম ওকে আমার গ্র্যাটিটিউডের কথাটা জানিয়ে আসবো, বলে আসবো যে স্যার, মালিকের সঙ্গে আপনার যাই ঘটুক না কেন, আই শ্যাল রিমেন এভার গ্রেটফুল টু ইউ। বলে এসেছিলেন? কী করে বলবো, গিয়ে যা দেখলুম তাতেই তো আমার আক্কেল গুড়ুম। তাই? কি দেখলেন? রাস্তা দেখেই দেখলুম যে বাড়ির ভেতর থেকে ঘোষ সাহেবের আর আমাদের কোম্পানির চেয়ারম্যান বলরাম দাস কাঙ্কারিয়া হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। তখনই বুঝলুম যে এসব বড় লোকের কাণ্ড, তলে তলে একটা কিছু ব্যাপার চলছে নিশ্চয়ই, তবে সেটা যে কি তা বুঝতে পারলুম না। তারপরে আর ভেতরে ঢুকবার সাহস পাইনি, ভ্যাবা জায়গা গিয়ে গেছলুম তো, বাইরে থেকেই ফিরে আসি। ভাদুড়ি মশাই বললেন, কিন্তু তারপরেও তো বছর 20 ওখানে আপনি চাকরি করেছেন, তাও কিছু বুঝতে পারেননি? কিচ্ছু না, আসলে বুঝবার কোনো চেষ্টাও করিনি। ওই যা দেখেছিলাম তাতেই আমার শিক্ষা হয়ে গেছিলো মশাই। ঠিকই করেছিলাম যে অফিসে যাব, কাজ করব, কাজের শেষে বাড়ি ফিরবো, ব্যাস। এসব ওপরতলার ব্যাপারে আর নাক গলাবো না। সে তো খুব ভালো কথা, কিন্তু সুবিমল বক্সি যা বলেছেন তাতে কি বোঝা গেল যে ব্যাপারটা কি? গেল বই কি,
দুটো ব্যাপার বোঝা গেল। রঘুবীর ঘোষ যার নাক ফাটিয়েছেন সে হলো গিয়ে বলরাম দাসের প্রথম পক্ষের শালা। তা বউ মরে গেলে কি আর শালাকে কেউ খাতির করে মশাই? বলরাম দাসও করলো না। শালার উপরে সে নাকি আগে থেকে খাপ্পা হয়েছিল, তাই ঘুষিকে শালা যখন তার কাছে গিয়ে কেঁদে পড়ল তখন বলরাম দাস বলল, রাইটলি সার্ভড, জো হুয়া আচ্ছা হুয়া। তো সেই শালা নাকি এখন আসামের এক টি গার্ডেনে খাতা লেখার কাজ করছে। আর সেও অবশ্য জেনকিন্সেরই বাগান। তা তো হলো, কিন্তু জানকী ঘোষের ব্যাপারটা কি, সেটা কিছু শুনলেন? সব শুনেছি। রঘুবীর ঘোষ যাতে তার রেজিগনেশন লেটার উইথড্র করে নেন, বলরাম দাস নাকি তার জন্য খুব ঝোলাঝুলি করেছিল, কিন্তু রঘুবীর কিছুতেই ফিরে যেতে রাজি হলেন না। তখন রফা হলো যে রঘুবীরের ছেলে বড় হয়ে জেনকিন্সেই কাজ নেবে। তো তাই নিয়েছে। ভাদুরী মশাই মনে মনে একটা হিসেব করে নিয়ে বললেন, জানকী ঘোষের বয়স হয়েছিল 45, অর্থাৎ রঘুবীর ঘোষ 60-তে যখন চাকরি ছাড়েন, জানকীর বয়স তখন বছর 10 মাত্র। তা জানকী ওখানে জয়েন করলেন কবে? 1970-তে। তার বয়স তখন 20। সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করার সঙ্গে সঙ্গেই তিনি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জেনকিন্সে জয়েন করেন। সুবিমল তো অন্তত সেই কথাই বলল। কিন্তু 70-তে তো আপনিও ওখানে কাজ করতেন, তারপরেও আরও বছর 10 ওখানে ছিলেন, আপনি এসব জানতেন না? ওই যে বললুম না, জানবার কোনো চেষ্টাই কখনো করিনি মশাই। আপিসে যেতুম, কাজ করতুম, বাড়ি ফিরতুম, বাস। আর তাছাড়া জানকী ঘোষ তো জয়েন করেছিলেন আমাদের টি ডিপার্টমেন্টে। তারপর আরও 5-6টা ডিপার্টমেন্টে কাজ করিয়ে দুবার বিলেত ঘুরিয়ে এনে 83-তে ওকে ম্যানেজার করে শিপিং ডিপার্টমেন্টে পাঠানো হলো। কিন্তু তার বছর 3 আগেই তো আমি রিটায়ার করে গেছি, তাহলে ওকে চিনবই বা কী করে? তা সুবিমল বলল, তাই সব জানতে পারলুম। ভাদুরী মশাই একেবারে ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ, তারপর সদানন্দবাবুর দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান। তবে কিনা রঘুবীর ঘোষকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার জন্য ওই যে ঝুলোঝুলি, তারপর ওই যে জানকী ঘোষকে ডেকে চাকরি দেওয়া, এমনিতে তো এ নিয়ে বলবার কিছু নেই, এ তো খুবই ভালো ব্যাপার। বাট আই হ্যাভ আ গাট ফিলিং যে এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক, ওটা নিয়ে পরে ভাববো, তার আগে বরং রেইনবো ক্লাবে গিয়ে কৌশিক কি জানতে পারলো সেটাই শোনা যাক। কৌশিক বলল, আমার বন্ধু নিরুপম লাহিড়িকে চেনো তো? তোর সঙ্গে একই স্কুলে পড়তো সেই নিরুপম তো? ওই যতীন বাগচি রোডের ফ্ল্যাটে একাধবার তাকে দেখেছি বলে মনে পড়ে। হ্যাঁ সেই নিরুপম, জোকা থেকে ম্যানেজমেন্ট পাশ করে গত বছর সে ব্যাংক অফ নেদারল্যান্ডসের ট্রেনি এক্সিকিউটিভ হয়ে ঢুকেছে। তো সে যে রেনবো ক্লাবের মেম্বার সেটা জানি। কালই তাকে ফোন করে জিজ্ঞেস করি যে তার গেস্ট হিসেবে একদিন রেনবো ক্লাবে যাওয়া যায় কিনা। সে বলল আজই চলে আয়। এমনিতে অবশ্য রোববার ক্লাব বন্ধ থাকে, তবে আজ তো ক্লাবের ফাউন্ডেশন ডে, তাই গালা নাইটের ব্যবস্থা। সেই শুনে 8টা নাগাদ নিরুপমের বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে আমি ক্লাবে চলে যাই। কই কাল যে গিয়েছিলি তা তো আমাকে বলিসনি। আরে আজ দুপুরেও ফের গিয়েছিলাম তো মা বাবু, ভেবেছিলাম যা বলার আজ বিকেলে ফিরে এসে সব একসঙ্গে বলবো। কিছু জানা গেল? অনেকের সঙ্গে কথা বলেছি, জানকী ঘোষ সম্পর্কে তারা অনেক কথা বললেনও। যা বললেন তা থেকে একটা ছবি পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে মানুষটি একটু মন মরা গোছের ছিলেন। সকলের সঙ্গেই কথা বলতেন, কিন্তু কারোর সঙ্গে খুব বেশি কথা বলতেন না। মাঝে মাঝে তাকে লাউঞ্জে এক কোণে একটা আর্মচেয়ারে চুপচাপ বসে থাকতেও দেখা যেত। মনে হতো আপন মনে কিছু ভাবছেন। সকলের সঙ্গেই মেলামেশা করতেন, কিন্তু কারোর সঙ্গেই খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন তা নয়। বাট নান সেড আ ব্যাড ওয়ার্ড অ্যাবাউট হিম মামাবু। ক্লাবে তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তো মনে হয় না। খেলাধুলো কিছু করতেন? তাস ছাড়া অন্য কিছু খেলতেন না, তাও রামি আর কন্ট্রাক্ট ব্রিজ। কেমন খেলতেন? রামিটা খুবই যাচ্ছে তাই খেলতেন, ফলে হারতেনও যাচ্ছে তাই ভাবে। ওখানে খুবই হাই স্টেকে রামি খেলা হয়, তো জানকী ঘোষ যেদিনই খেলতে বসতেন 3-4 হাজার টাকার কম দণ্ড দিতেন না। বাট দেন হি ওয়াজ আ ভেরি গুড লুজার। হাসি মুখে চেক কেটে দিতেন। এ নিয়ে কেউ নাকি তাকে কখনো একটু বেজার হতে দেখেনি। আর ব্রিজ? হ্যাঁ সেই কথাই তো বলছিলাম। তা তুমি বলতে দিলে কই। ওরে বাবা, এই যে সেই জানকী ঘোষ তা তো ভাবতেও পারিনি মা বাবু। ইউ মিন যে ঘোষ?
ভাদুরী মশাইয়ের চোখ দেখলুম ধপ করে জ্বলে উঠেছে। মানে গত বছর এরই টিম কন্ট্রাক্ট ব্রিজের ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। এরই সম্পর্কে পুরো এক পাতার একটা রাইট আপ বেরিয়েছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। হি ওয়াজ আ টেরিফিক ব্রিজ প্লেয়ার মাও। শুধু গত বছর নয়, তার আগের বছর ওরই টিম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। আমি ব্রিজ খেলি, কন্ট্রাক্ট নয়, অকশন। খুব যে ভালো খেলি তা নয়, কিন্তু তাই বলে যে যে ঘোষের নাম জানবো না তা হতে পারে না। আমি বললুম, আরে তিনি তো বিরাট খেলোয়াড়। শুনেছি স্যাটারডে ক্লাবে ব্রিজ খেলতে এসে জিয়া মাহমুদও তার কার্ড সেন্স আর প্লে আউটের খুব তারিফ করে গিয়েছিলেন। সেই যে ঘোষই আমাদের জানকী ঘোষ, কৌশিক বলল। এবারও যদি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতেন তো সেটা হ্যাট্রিকের ব্যাপার হতো। তার জন্য নাকি খাটছিল না খুব। আজ দুপুরে তো ক্লাবের স্টুয়ার্ড, মালি, দরোয়ান, বেয়ারা কাউকে বাদ দিইনি। সবাই ওই একই কথা বলল। তারা আর কিছু বলেনি? সবাই বলল ই ওয়াজ আ ভেরি জেনারাস ম্যান, দরাজ হাতে বকশিস করতেন সবাইকে। আমি বললুম, আচ্ছা, এই যে উনি পরপর 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে যাচ্ছিলেন, এটাই আটকাবার জন্য ওকে সরিয়ে দেওয়া হলো না তো? ভেবে দেখব কিরণবাবু, তবে তার আগে মহেশ কুলকার্নিকে একবার ফোন করা দরকার। তিনি আবার কে? প্রশ্নটা সদানন্দবাবুর। কোম্পানি ল এক্সপার্ট, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বেস্ট ইন হিজ লাইন। এক গাদা নামজাদা কোম্পানির ডিরেক্টরও বটে। তাকে ফোন করবেন কেন? সেটা আর এখন জানতে চাইবেন না। যদি জানবার মতো কিছু হয় আমি আপনাদের জানিয়ে দেব। এটা যে বিদায় জানাবার ইঙ্গিত সেটা বুঝে নিয়ে আমরা উঠে পড়ছিলুম। কিন্তু আজ তবে চলি বলে দরজার দিকে পা বাড়াতেই ভাদুরী মশাই বললেন, আরে আরে দাঁড়ান দাঁড়ান, সদানন্দবাবুকে তো একটা কথা জিজ্ঞেসই করা হয়নি। আর কি কথা মশাই? একটাই মাত্র কথা, রঘুবীর ঘোষের বাড়িতে আপনি শেষ যান 1960-তে। তবে সেবারে যদিও তার বাড়িতে আপনি ঢোকেননি, তার আগে তো বার কয়েক ঢুকেছিলেন, তাই না? হ্যাঁ, তা ঢুকেছিলুম বই কি। কবে প্রথম ঢুকেছিলেন মনে পড়ে? মানে মোটামুটি একটা আন্দাজ দিতে পারবেন? হ্যাঁ, তা কেন পারবো না। এই ধরুন 58-59 হবে। 58-59। মনে মনে একটা হিসেব কষে নিয়ে ভাদুরী মশাই বললেন, জানকী ঘোষের বয়স এখন 45, তাহলে তো তখন তার বয়স ছিল নেহাতি 8-9 বছর। তো ওই বয়সের কোনো ছেলেকে তখন ও বাড়িতে দেখেছিলেন? যা চলে থাকলে তো দেখবো। তার মানে? ভাদুরী মশাইয়ের চোখ হঠাৎ শুরু হয়ে গেল। বললেন, ছেলে তার বাপের কাছে থাকতো না? না না, ছেলেও থাকতো না, মাও থাকতো না। একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বলছি, সবই বলছি। আরে মশাই, আমি কি আর এত সব জানতুম তখন? বসের বাড়িতে যাচ্ছি, তাকে খুশি করতে হবে তো, কিন্তু সরাসরি তো আর তার জন্যে কিছু নিয়ে যাওয়া যায় না। সেটা বড্ড তোষামতের মতন দেখায় কি না, তাই ভাবলুম যে বসের তো বাচ্চা বয়সী একটা ছেলে রয়েছে বলে শুনেছি, তো তার জন্য 1 বাক্স বিলিতি চকলেট নিয়ে যাই। তা পার্ক স্ট্রিটের একটা সাহেবি দোকান থেকে ও বস্তু কিনে নিয়ে গেছলুমও, কিন্তু ঘোষ সাহেবের হাতে সেটা তুলে দিতে তিনি হেসে খুন। হাসতে হাসতে বললেন, করেছো কি হে? আমি কি বাচ্চা ছেলে যে চকোলেট চুষবো? আমি বললুম, না স্যার, খোকন খাবে। তাতে তিনি আবার হেসে উঠে বললেন, খোকন, ইউ মিন মাই সান? কিন্তু সে তো দার্জিলিংয়ের কনভেন্টে থাকে, তার মাও থাকেন দার্জিলিংয়ে। তার আবার গরম সয় না। উইন্টার ভেকেশনে ছেলেকে নিয়ে কলকাতায় এসে কয়েকটা দিন এখানে কাটিয়ে যান, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। সদানন্দবাবু হাসতে লাগলেন। মজার ব্যাপার, তাই আমি আর কৌশিকও হাসছিলুম খুব। ভাদুরী মশাইয়ের মুখে কিন্তু হাসি নেই। গম্ভীর মুখে বললেন, মা আর ছেলে কলকাতায় থাকতো না। স্ট্রেঞ্জ। বুঝলুম এখন আর ওর সময় নষ্ট করা ঠিক নয়। আমরা আর বসলুম না। নিচে নেমে গাড়িতে স্টার্ট দিয়ে সদানন্দবাবুকে বললুম, আচ্ছা, ওই চকলেটের গতি শেষ পর্যন্ত কি হলো সদানন্দবাবু? কি আর হবে, বাক্স ভর্তি চকলেট নিয়ে বাড়ি ফিরতে হলো। ফিরে এসে আপনাদের বৌদি মানে মিসেস বোসকে বললুম যে তারই জন্যে কিনে এনেছি। শুনে তিনি তো দারুণ খুশি।
মানে বাতে ভুগে ভুগে তার মেজাজ তখনও এত তিরিক্কি হয়ে যায়নি কি না? কাকুরগাছির আইল্যান্ড ঘুরে মানিকতলার রাস্তা ধরে বললুম, তো খেয়ে খুশি হয়েছিলেন তো? সদানন্দবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তার হলেন কোথায়? এক কামড় খেয়েই থু থু করে ফেলে দিয়ে বললেন, ম্যাগো এই জিনিস কেউ পয়সা দিয়ে কেনে? এর চাইতে আমাদের বাগবাজারের রসগোল্লার স্বাদ নাকি অনেক ভালো। আজ 7ই মার্চ, মঙ্গলবার। দমদম এয়ারপোর্টে যে নতুন ডোমেস্টিক টার্মিনাল হয়েছে, আপিস থেকে ছুটি নিয়ে বেলা 12টা নাগাদ তার দোরগোড়ায় এসে হাজিরা দিয়েছি। পাশে দাঁড়িয়ে আছেন সদানন্দবাবু। জীবনে এই প্রথম এরোপ্লেনে উঠবেন, ফলে তিনি উৎফুল্ল অবশ্যই, কিন্তু উদ্বিগ্ন তার চতুর্গুণ। উদ্বেগটা অবশ্যই তিনি প্রকাশ করতে চাইছেন না, বরং সেটাকে চাপা দেবার জন্য মাঝে মাঝেই বলছেন, এ বেশ একটা থ্রিলিং ব্যাপার হলো, কি বলেন? আমি কিছুই বলছি না। আসলে একেবারেই ভিন্ন কারণে একটু একটু উদ্বেগ বোধ করতে শুরু করেছি আমিও। বাগডোগরার ফ্লাইট 1টায়। নিয়ম মতো তার 1 ঘন্টা আগে এয়ারলাইনের কাউন্টারে আমাদের রিপোর্ট করার কথা, কিন্তু ঘড়িতে যদিও 12:15 বাজে, সঙ্গে টিকিট নেই বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না। টিকিট ভাদুরী মশাই নিয়ে আসবেন। কাল রাত্রিরে যখন তিনি ফোন করে বাগডোগরা যাওয়ার কথা বলেন, তখন অন্তত সেরকমই জানিয়েছিলেন। এদিকে এখনও তার দেখা নেই। কেন যে হঠাৎ বাগডোগরা যেতে হচ্ছে তাও আমি জানি না। ভাদুরী মশাই 12:30টায় এলেন। দেরির কারণ জিজ্ঞেস করতে বললেন, না না, কিচ্ছু দেরি হয়নি। 11টা নাগাদ এয়ারপোর্টে ফোন করেছিলুম, ওরা বললেন বাগডোগরার ফ্লাইট 1:30টার আগে ছাড়ছে না। খবরটা দেওয়ার জন্য 11:15টায় আপনাকে ফোন করে শুনলুম আপনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছেন। যাকে টিকিট নিয়ে এসেছি, ভেতরে ঢোকা যাক। ঝকঝকে এয়ার টার্মিনাল সদ্য তৈরি হয়েছে, এখনও কোথাও ঝুলকালির দাগ লাগেনি। একমাত্র হ্যান্ডব্যাগ ছাড়া আমাদের কারো সঙ্গেই যে কোনো লাগেজ নেই, সেটা একটা বাড়তি সুবিধে। ভিতরে ঢুকে কাউন্টার থেকে বোর্ডিং কার্ড নিয়ে সিকিউরিটি চেক করিয়ে আমরা দোতলায় উঠে আসি। এর মধ্যে একটা কথা বলা দরকার, দোতলায় ওঠার জন্য যে এসকেলেটর বসানো হয়েছে, সদানন্দবাবুকে সেটা ব্যবহার করতে রাজি করানো যায়নি। আছাড় খেয়ে পা ভাঙার ভয় পাচ্ছেন কিনা জিজ্ঞেস করতে অবশ্য অম্লান হেসে বললেন, আরে না মরাই, এ তো আর নতুন কিছু নয়। পাতাল রেলের স্টেশনে তো আছেই। তাছাড়া লালদিঘির পশ্চিম দিকে আমাদের রিজার্ভ ব্যাংকে সেই কবে থেকেই দেখছি শয়ে শয়ে জোয়ান মদ্য বাচ্চা বুড়ো সেখানে হাসতে হাসতে উঠছে নামছে। তাহলে আর ভয় পাবো কেন? তবে কিনা দরকার কি, পাশে যখন সিঁড়ি একটা রয়েছে তখন সেটা দিয়ে ওটা নাবাই তো ভালো। তাতে খানিক এক্সারসাইজও হয়, কি বলেন? উপরে উঠে 1 কাপ করে কফি খাওয়া হলো। টিভি দেখেও সময় কাটলো খানিকটা। তারপরেই বোর্ডিং কল। লাগেজ আইডেন্টিফিকেশনের ঝঞ্ঝাট ছিল না। এরোব্রিজ দিয়ে প্লেনের ভিতরে সেঁধিয়ে আমরা আসন খুঁজে নিয়ে বসে পড়লুম। পাশাপাশি 3টে আসনই পাওয়া গিয়েছিল। জানলার ধারে সিটটা যে সদানন্দবাবুকে ছেড়ে দিতে হলো, সে কথা না বললেও চলে। ভাদুরী মশাই মাঝখানকার সিটে বসলেন, আমি আইলের ধারে। প্লেন টেক অফ করলো 1:40-এ। সদানন্দবাবু তন্ময় হয়ে আকাশের মেঘমালা আর পৃথিবীর নকশা কাটা জায়গা জমি দেখতে লাগলেন। ভাদুরী মশাই আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলেন না তো? এখন তো বাগডোগরা যাচ্ছি। সেখান থেকে যতদূর বুঝতে পারছি কার্শিয়াং কি দার্জিলিংয়ে, তাই তো? কি করে বুঝলেন? বাহ, কাল রাত্রে আপনি তো বলে দিলেন যে সঙ্গে যেন গরম কিছু জামা কাপড় নিই, তাতেও বুঝবো না? গরম জামা কাপড় এনেছেন তো? ওই একটা গরম প্যান্ট আর ফুল হাতা একটা সোয়েটার। গরম 1 জোড়া মোজাও অবশ্য এনেছি। হ্যান্ডব্যাগে আর কত ধরবে বলুন? আর সদানন্দবাবু? হ্যাঁ, ওর ওই একই জিনিস, সেই সঙ্গে একটা বাঁদর টুপি, মানে ওই যেটা গত বছর মুসৌরিতে নিয়ে গিয়েছিলেন, আর 2টো মাফলার। একটা নাকি আমাকে দেবেন। ভালো করেছেন, কিন্তু আমরা কার্শিয়াংয়েও যাচ্ছি না, দার্জিলিংয়েও যাচ্ছি না। ও, তাহলে কোথায় যাচ্ছি? সিকিম। সে কি, সিকিমে যাওয়ার দরকার হলো কেন? হলো তার কারণ, কাল রাত্রে মহেশ কুলকার্নির সঙ্গে কথা বলে বুঝলুম যে জেনকিন্স অ্যান্ড জেনকিন্স কোম্পানির হাঁড়ির খবর এমন একটিও নেই যা এ লোকটা জানে না। সব জানে, সব।
পুরো দেখলুম খবরের ডিপো, বুঝলেন? তো বলরাম দাস কাঙ্কারিয়া কেন রঘুবীর ঘোষকে ফিরিয়ে আনতে গিয়েছিল শুনলেন? তাও মানে একটা আন্দাজ পেয়েছি। আরে মশাই, ওসব শালা ফালা বাজে কথা। অফিস ডিসিপ্লিন বলে একটা ব্যাপার আছে তো। শালার উপরে বলরাম দাস যতই চটে থাকুক, তার নাক ফাটিয়ে রঘুবীর নিশ্চয়ই রেহাই পেতেন না। রিজাইন যদি নাও করতেন, চাকরি তার যেতই। ও, অথচ বলরাম দাস নাকি তাকে ফিরিয়ে আনার জন্য ঝুলোঝুলি করেছিল। রঘুবীর নিজে এলেন না বটে, কিন্তু তার ছেলে বড় হওয়া মাত্র বলরাম দাস তাকে জ্যাঙ্কিন্স অ্যান্ড জ্যাঙ্কিন্সে ঢুকিয়ে নিল। নিল বলবেন না, বলুন নিতে বাধ্য হলো। কেন বাধ্য হলো মহেশ কুলকার্নির কাছে সেটাই জানতে চেয়েছিল। ও, তো জানা গেল? তেমন পরিষ্কারভাবে কি এসব কথা জানা যায়? জানু লোক তো খোলাখুলি কিছু বলতে চায় না। তবে যেটুকু যা বলেছে তার থেকে একটা আন্দাজ ঠিকই করে নিয়েছি। ও হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি। মিসেস ঘোষকে দেখে আপনার কি মনে হলো? মানে রঘুবীর ঘোষের স্ত্রীর কথা বলছেন? নিষ্ঠাবতী বিধবা মহিলা, একটু জেদি স্বভাবের। ছেলের মৃত্যুতে যতই আঘাত পেয়ে থাকুন, ভেঙে পড়েননি। আর হ্যাঁ, ভদ্রমহিলা বোধহয় বাঙালি নন। আর কিছু মনে হলো না? আবার কি মনে হবে? তার মানে ভদ্রমহিলাকে আপনি চিনতে পারেননি। ফুলকুমারী, জন্মসূত্রে সিকিমিস। তখন ওর পদবি ছিল গুরুং। পরে প্রথম বিবাহের সূত্রে ওর পদবি পাল্টে স্টুয়ার্ট হয়ে যায়। রঘুবীর ঘোষ ওর দ্বিতীয় স্বামী। দ্বিতীয় বিয়ের পরে কাগজে ওদের ছবিও বেরিয়েছিল, প্রথমে বিলেতের কাগজে, পরে এদেশের। বোম্বাইয়ের টাইমস অফ ইন্ডিয়া থেকে কলকাতার ইস্টার্ন কুরিয়ার, নামজাদা কোনো কাগজই বাদ পড়েনি। আপনার মনে থাকা উচিত ছিল মশাই। একেবারেই মনে পড়ল না। তবু আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে বললুম, তখন তো ওর বয়স অনেক কম ছিল। সেই সময় ছবি হয়তো দেখেছিলাম, কিন্তু তার সঙ্গে এখনকার চেহারার মিল কী করে খুঁজে পাবো বলুন? ভাদুরী মশাই আমার প্রশ্নের জবাব দেবার আগেই হাতে হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দেওয়া হলো। ফলে কথাবার্তা তখনকার মতো এগুলো না। একটানা নিসর্গ দৃশ্য দেখতে দেখতে সদানন্দবাবুরও সম্ভবত ক্লান্তি এসে গিয়েছিল। স্যান্ডউইচ, মিষ্টি আর চায়ের পর্ব শেষ করে তিনি পরিতৃপ্ত হেসে বললেন, ভাবছি সামনের পুজোয় আমার ওয়াইফকে নিয়ে দার্জিলিং গেলে মন্দ হয় না। অমলিটাকেও নিয়ে যাব। এরোপ্লেনে যাওয়াই ভালো, কি বলেন মলাই? নেহাতি 1 ঘন্টার ফ্লাইট। খুচরো আরও 2-4টে কথাবার্তার পরেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা ভেসে এলো যে এবারে আমরা বাগডোগরায় নামছি। সিঁড়ি দিয়ে রানওয়ের উপরে নেমে আসতে আসতে বললুম, এবারে তো বাইরে গিয়ে ট্যাক্সি ধরতে হবে। ভাদুরী মশাই বললেন, সত্যপ্রকাশের কথা মনে আছে? মুকুন্দপুরের মনসা যারা পড়েছেন, শিলিগুড়ির টিম্বার ট্রাক আর হোটেলের ব্যবসায়ী সত্যপ্রকাশ চৌধুরীর নাম তাদের না জানার কথা নয়। বললুম, হ্যাঁ, তা কেন মনে থাকবে না? তার সেই নতুন হোটেল এখন কেমন চলছে? রমরমিয়ে চলছে। তা কাল রাত্রিরে মহেশ কুলকার্নির সঙ্গে কথা হয়ে যাবার পর সত্যপ্রকাশকে এসটিডি করেছিলাম। দিন দুয়েকের জন্য আমরা সিকিম যাচ্ছি শুনে বললেন ট্যাক্সি ভাড়া করতে হবে না, ড্রাইভার শুদ্ধ আমি একটা গাড়ি দিয়ে দেবক্ষণ। ওদিককার রাস্তাঘাট তার মুখস্থ, সেই আপনাদের ঘুরিয়ে আনতে পারবে। এখন দেখি গাড়িটা তিনি পাঠালেন কি না। টার্মিনাল বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে দেখলুম সত্যপ্রকাশ নিজেই গাড়ি নিয়ে চলে এসেছেন। বললেন, যাওয়ার পথে আমি আমার হোটেলে নেমে যাচ্ছি, ওখান থেকে ড্রাইভারকে আপনাদের সঙ্গে দিয়ে দেব। ভাদুরী মশাই বললেন, আরে গাড়ি তো আমিও চালাতে জানি, কিরণবাবুও চালাতে জানেন, তাহলে আর বাড়তি একজন ড্রাইভার দেবার দরকার কি? না মশাই, গাড়ির কন্ডিশন ভালো ঠিকই, তবে একে পাহাড়ি পথ, তাই রাস্তার অবস্থা সব জায়গায় খুব সুবিধের নয়। সঙ্গে একজন মেকানিক থাকা দরকার। যে ছেলেটাকে সঙ্গে দিচ্ছি সে মেকানিকের কাজকর্ম খুব ভালো জানে। তো তাই হলো। সত্যপ্রকাশ তার হোটেলে নেমে অল্প বয়সী একটি নেপালি ড্রাইভারকে আমাদের গাড়িতে তুলে দিলেন। তার আগে অবশ্য 1 কাপ করে চা না খাইয়ে ছাড়লেন না। সেই সঙ্গে ভাদুরী মশাইয়ের কাছ থেকে কথা আদায় করে ছাড়লেন যে ফিরতি পথে তার এই হোটেল থেকে লাঞ্চ সেরে তবে আমরা বাগডোগরায় গিয়ে প্লেন ধরব। শিলিগুড়ি থেকে 3:30 নাগাদ আমরা সিকিমের পথে রওনা হলুম।
আমরা যে কার্শিয়াং বা দার্জিলিং নয় সিকিমে যাচ্ছি ভাদুড়ি মশাই সে কথা প্লেনেই আমাকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সদানন্দবাবুর ভুল তখনও ভাঙেনি। হেলকাট রোড ধরে গাড়ি খানিক এগোতেই তিনি তাই বললেন, অমশাই, একটু বাদেই নাকি আমরা উপরে উঠতে শুরু করব। তাহলে তো গরম জামা কাপড় এক্ষুনি পরে নেওয়া ভালো, নইলে শেষকালে না দার্জিলিংয়ে পৌঁছবার আগেই শীতে জমে যাই। ভদ্রলোককে বুঝিয়ে বলতে হলো যে আমরা দার্জিলিংয়ে যাচ্ছি না, সিকিমে যাচ্ছি। শুনে তিনি একগাল হেসে বললেন, বাবা বাবা, তাহলে তো ভালোই হয়, বেশ একটা নতুন জায়গা দেখা হয়ে যাবে। দার্জিলিংয়ে গেলেও যে সেটা তার পক্ষে একটা নতুন জায়গা দেখাই হতো তা আর তাকে বললুম না। শিলিগুড়ি থেকে টয় ট্রেনে কি ট্যাক্সিতে করে কতবারই তো দার্জিলিংয়ে গিয়েছি, কিন্তু একটা কথা স্বীকার না করে উপায় নেই, সেটা এই যে তার তুলনায় সিকিমে যাবার এই পথটা আরও অনেক বেশি মনোরম। এই পথে পাহাড়ের শোভা তো আছে, সেই সঙ্গে পাহাড়ের খাদ দিয়ে তুমুল উচ্ছ্বাসে বয়ে যাওয়া তিস্তাকে যে অনেকক্ষণ ধরে সঙ্গী হিসেবে পাওয়া যায় সেটা একটা বাড়তি পাওনা। করোনেশন ব্রিজ ছাড়িয়ে আরও খানিক এগিয়ে তিস্তা বাজার, সেখানে গাড়ি থামিয়ে ভাদুড়ি মশাই এক কার্টন সিগারেট কিনলেন। তারপর যখন আমরা নদী পেরিয়ে অন্য পারে পৌঁছলুম তখন ভাদুড়ি মশাই বললেন, এবারে একটা সোয়েটার পরে নিন সদানন্দবাবু, রাস্তা এখন ক্রমেই আরও উঁচুতে উঠে যাবে। রাস্তা সত্যি ক্রমে আরও উঁচুতে উঠতে লাগলো, আর পাহাড়ের গায়ে পাক খেতে খেতে যতই আমরা উঁচুতে উঠতে লাগলুম ততই বাড়তে লাগলো শীতের দাপট। আরও খানিক এগিয়ে একটা জায়গায় গাড়ি থামিয়ে আমাদের নেপালি ড্রাইভার ইন্দ্র বাহাদুর বলল, সাব, এখান থেকে বাঁদিকের রাস্তাটা গ্যাংটকে চলে গিয়েছে, আর ডান দিকের রাস্তা গিয়েছে নামচিতে। আপনারা কোথায় যাবেন? ভাদুড়ি মশাই বললেন, ডান দিকের রাস্তা নাও, আমরা নামচিতে যাব। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, নামচি হলো সাউথ সিকিমের হেডকোয়ার্টার্স। ওখানে যাচ্ছি কেন জানেন? কেন? গঙ্গাধর চামলিনের সঙ্গে দেখা করতে। চামলিন? ইনি কি পবন কুমার চামলিনের কেউ হন নাকি? চিফ মিনিস্টারের কথা বলছেন তো? আরে না না, তার কেউ হন না, শুধু ওই পদবিটাই এক। তবে কি না ইনিও নেহাত কম যান না। জেনকিন্স অ্যান্ড জেনকিন্সের তো এখানে একটা মস্ত ডিস্টিলারি রয়েছে। সিকিমে ইনি তার সোল বটলিং এজেন্ট। কুলকার্নি বলল, আমি যে খবর চাইছি গঙ্গাধর হয়তো সেটা দিতে পারবেন। দেখা যাক। নামচিতে পৌঁছতে 6:30। রাজধানী গ্যাংটকের তুলনায় নামচির অল্টিটিউড অনেক কম, তার মধ্যে আবার তার বাজার এলাকাটা আরও নিচু জায়গায়। সেখানে মোটামুটি চলনসই একটা হোটেলে দুটো ঘর জোগাড় করতে যে হাড় কাঁপানো শীতের মধ্যেও আমাদের ঘাম ছুটে গেল, তার কারণ আর কিছু নয়, দিন দুয়েকের মধ্যেই এখানে শুরু হবে কাঞ্চনজঙ্ঘা ফেস্টিভ্যাল। উড়িষ্যা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, অন্ধ্র, নাগাল্যান্ড ইত্যাদি হরেক স্টেট থেকে নাচ গানের ট্রুপ আসছে তাতে যোগ দেবার জন্যে। সেই উৎসবের হিড়িকে হোটেলের ঘরগুলো তো বটেই, নামচির তাবৎ সরকারি বাংলো এমনকি ইউথ হস্টেলেরও প্রতিটি কটেজ ইতিমধ্যে অগ্রিম বুক করা হয়ে গেছে। হোটেলের মালিক তাই কিছুতেই আমাদের জায়গা দিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত এই শর্তে দুখানা ঘর তিনি ছেড়ে দিলেন যে 9 তারিখ সকালেই আমরা হোটেল থেকে চেক আউট করব। ড্রাইভার ইন্দ্র বাহাদুরকে নিয়ে অবশ্য কোনো ঝামেলা হলো না, নিজে থেকেই সে জানালো যে এখানে তার এক বন্ধুর আস্তানা আছে, দুরাত সে সেখানেই দিব্যি কাটিয়ে দিতে পারবে। ঘরের দখল নিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে আমরা গঙ্গাধর চামলিনের খোঁজে বেরিয়ে পড়লুম। এ তল্লাটের গণ্যমান্য ব্যক্তি, তাই বাড়ির হদিশ পেতে কোনো অসুবিধে হলো না। হোটেলের মালিক নিজেই জানিয়ে দিলেন যে সামনের রাস্তা ধরে খানিক চড়াই ভাঙলেই আমরা টাউন হলে পৌঁছে যাব। তারপর টাউন হলটাকে বাঁয় রেখে যদি তার ঠিক পাশের রাস্তা দিয়ে আরও খানিক চড়াই ভাঙি তো সামনেই চোখে পড়বে নামচির ইউথ হস্টেল। কিন্তু না, অতটা আমাদের যেতে হবে না, তার আগেই রাস্তার ডান দিকে গঙ্গাধর চামলিনের বাড়ি। বাড়ি মানে বিশাল বাংলো। সামনের লনটিও দৈর্ঘ্যে প্রস্থে নেহাত কম হবে না। ঢালাও লন নয়, পাহাড়ের গা কেটে বানানো হয়েছে বলে ধাপে ধাপে নেমেছে। সামনের লোহার গেটের দুদিকের পিলারের মাথায় কাঁচের ডোমের মধ্যে বিজলি বাতি জ্বলছে। কাঁচের গায়ে রোমান হরফে লাল রঙে নাম লেখা, জি চামলিন। রাস্তার ধারে গাড়ি পার্ক করে গেট খুলে আমরা ভেতরে ঢুকলুম। একটা কুকুর কোথাও খুব সম্ভবত গেট খোলার শব্দ পেয়েই বেশ গম্ভীর গলায় ডেকে উঠল। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল বারান্দার আলো।
কুকুরটিকে সঙ্গে করে যিনি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন তার মাথার চুল একেবারে ধপধপে সাদা, চোখ দুটি ঘোলাটে, নিঃশ্বাস নেবার ধরনও খুব সুস্থ স্বাভাবিক নয়। ভদ্রলোকের বয়স মনে হয় ৮০-৮৫ কম হবে না। ভাদুরী মশাই আমাদের পরিচয় দিতে তিনি বললেন, আপনারা রওনা হবার পরেই সানরাইজ হোটেলের মালিক আমাকে ফোন করেছিলেন, কিন্তু যার সঙ্গে আপনারা দেখা করতে এসেছেন সে তো এখানে নেই। গঙ্গাধর আজ সকালে গ্যাংটক গেছে, কাল দুপুরের আগে ফিরবে না। ভাদুরী মশাই বললেন, তাহলে কি আমরা কাল বিকেলের দিকে একবার আসবো? গঙ্গাধরের সঙ্গে দেখা করতে হলে তাই করতে হবে, তবে ব্যবসার ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওর বাবা। কিন্তু আপনারা দাঁড়িয়ে রইলেন যে, ভেতরে এসে বসুন বসুন। বাইরে বেশ শীত করছিল, ভেতরে ঢুকে আরাম করে বসা গেল। ভাদুরী মশাই বললেন, ঠিক ব্যবসার ব্যাপার নয়, আমরা আসলে অন্য একটা ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এসেছি। কিসের খোঁজ? আপনি কি ফুলকুমারী ঘোষ বলে কাউকে চেনেন? এক মুহূর্ত চুপ করে রইলেন ভদ্রলোক, তক্ষুনি কিছু বললেন না। স্পষ্ট বুঝলুম মনে মনে তিনি কিছু চিন্তা করে নিচ্ছেন। তারপর যখন মুখ তুলে আমাদের দিকে তাকালেন তখন দেখলুম তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে বেড়াচ্ছে। বললেন, ফুলকুমারী ঘোষ? আপনারা কি ফুলকুমারী গুরুংয়ের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাকে কে না চেনে? মানে একালের ছেলে ছোকরারা যে চিনবে এমন কোনো কথা নেই। আমার ছেলেই হয়তো চিনবে না, কিন্তু বুড়োরা সবাই চিনবে। আপনি তাকে চিনতেন? বিলক্ষণ। তবে পরে তো সে স্টুয়ার্ট হয়ে গিয়েছিল। গ্যাংটকে তাই নিয়ে হইচইও নেহাত কম হয়নি। তা হইচই তো হতেই পারে, ওই রকমের ফ্যামিলি এখানকার রয়্যাল প্যালেসেও যাদের খাতির নেহাত কম নয়। সেই বাড়ির মেয়ে বিলেতে পড়তে গিয়ে সাহেব বিয়ে করে বসলো, তাও আবার এক বুড়ো সাহেবকে। তা হোক না সেই বুড়ো কাঁড়ি কাঁড়ি টাকার মালিক, আর থাক না আসামে আর দার্জিলিংয়ে তার ৫-৭টা চায়ের বাগান, তবু হইচই হবে না। চা এসে গিয়েছিল, দুধ চিনি মেশানো চা। কিন্তু সদানন্দবাবু এমনিতে যদিও লিকারের পক্ষপাতী, এক্ষেত্রে দেখলুম দুধ চিনিতে তার কোনো আপত্তি হলো না। চায় চুমুক দিয়ে ভাদুরী মশাই বললেন, আচ্ছা, আপনারা তো এখানে জেনকিন্স অ্যান্ড জেনকিন্সের সোল বটলিং এজেন্ট। তা ওদের ডিস্টিলারিটা এখানে কবে তৈরি হয়েছে? 1962-তে। ওটা হলো রানীপুল আর গ্যাংটকের মাঝামাঝি জায়গায়, মেন রাস্তা থেকে মাইল ৫ ভেতরে। আর কিছু জিজ্ঞেস করবেন? আপনাদের ব্যবসা নিয়ে কিছু জিজ্ঞেস করার নেই, তবে ফুলকুমারী সম্পর্কে আর দু একটা খবর জানতে পারলে ভালো হতো। যেমন? এই যেমন ওর বাপের বাড়ি কেউ কি বেঁচে আছেন? ভদ্রলোক একটু হাসলেন, কৌতুকের হাসি। বললেন, যার নিজেরই বয়স এখন ৭০-এর উপরে, তার বাপ মায়ের তো বেঁচে থাকার কথা নয়, তা তারা নেইও। 1975-এ সিকিম তো আর ইন্ডিপেন্ডেন্ট স্টেট রইল না, ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে গেল। যদ্দূর জানি তার আগেই তারা মারা যান। কোনো ভাই কিংবা বোন? ফুলকুমারীর ভাই বলতে কিছু ছিল না, তবে বছর দুয়েকের বড় একজন দিদি ছিলেন, তাকে আমি খুব ভালোই চিনতুম। তার নাম রূপকুমারী। তিনি বিয়ে করেননি, তবে তিনিও সম্ভবত বছর 10 আগে মারা গেছেন। আচ্ছা, তার মানে ওদের বাপের বাড়িতে এখন কেউ নেই? একেবারেই যে নেই তা হয়তো নয়। শুনেছি বছর 35 আগে রূপকুমারী একটা বাচ্চা ছেলেকে দত্তক নিয়েছিলেন। তার নাম যদ্দূর মনে পড়ছে তেজ বাহাদুর। যদি চান তো তার সঙ্গে আপনারা দেখা করতে পারেন, সে হয়তো আর কিছু খবর দিতে পারবে। তাকে কোথায় পাবো? কেন,
রানীপুলে ওদের বাপের বাড়িতেই তাকে পেয়ে যাবেন। রানীপুল চিনলেন তো? গ্যাংটকে ঢুকবার আগে যে রানীপুল, তার কথা বলছেন তো? রূপকুমারী আর ফুলকুমারীর বাবা কৃষ্ণকুমার গুরুং ছিলেন ও অঞ্চলের বিখ্যাত ব্যক্তি। রানীপুলে পৌঁছে যাকে জিজ্ঞেস করবেন সেই তার বাড়ি আপনাদের দেখিয়ে দেবে। ভাদুরী মশাই উঠে দাঁড়ালেন। গঙ্গাধর চামলিনের বাবাকে নমস্কার জানিয়ে বললেন, আপনার সঙ্গে কথা বলে বড়ই উপকার হলো। মিস্টার কুলকার্নি অবশ্য আপনার ছেলের সঙ্গে দেখা করতে বলেছিলেন, কিন্তু তিনি এখানে না থাকাতেও কোনো ক্ষতি হয়নি। আপনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। বৃদ্ধ এবার স্পষ্ট করে হাসলেন, বললেন, দেখুন, অনেকেই অনেক ধান্দা নিয়ে আমার কাছে আসে, তা আপনাদের ধান্দাটা কি সেটা তো প্রথমে ধরতে পারিনি, তাই নিজের পরিচয়টা গোপন রেখেছিলুম। কিন্তু কথা বলে এখন মনে হচ্ছে যে আপনারা লোক নেহাত খারাপ নন। আসলে আমি গঙ্গাধর চামলিন। ভাদুরী মশাইকে এমন হাঁ করে কখনো কারো মুখের দিকে তাকিয়ে থাকতে আমি অন্তত দেখিনি। শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প একটি হত্যার অন্তরালের প্রথম পর্ব। নমস্কার।